আচ্ছা, যাই হোক আমরা এখান থেকে শুরু করি। আমরা গতদিন লাস্ট শেষ করছিলাম তোমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং স্ট্যাটিক ভ্যারিয়েবল দিয়ে জাস্ট অল্প কিছু কথা বলে আমরা শেষ করে দিয়েছিলাম। আমরা গতদিন ভ্যারিয়েবল থেকে শুরু করছিলাম। যাই হোক, সো আমরা এটাকে আবার একটু রিক্যাপ করি। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবল। সো লোকাল ভ্যারিয়েবল ছিল এমন যে ভ্যারিয়েবল গুলো সাধারণত উইথিন দ্য মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয়, উইথিন দ্য মেথড অর ব্লক এর ভিতরে ডিক্লেয়ার করা হয়। সেই ভ্যারিয়েবল গুলোকে বলা হতো যে তোমার লোকাল ভ্যারিয়েবল। তো লোকাল ভ্যারিয়েবলের স্কোপ কতটুকু ছিল, লোকাল ভ্যারিয়েবলের অ্যাক্সেসিবিলিটি এরিয়া যেটা ছিল, সরি আমরা এখানে একটা মেথড, তো মনে করো যে ভয়েড এমন এই মেথডটার ভিতরে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এ। তো এইটা কি ধরনের ভ্যারিয়েবল? এটা একটা লোকাল ভ্যারিয়েবল। সো এই লোকাল ভ্যারিয়েবলের অ্যাক্সেসিবিলিটি এরিয়া বা স্কোপ, স্কোপ কতটুকু হবে উইথিন দা এ মেথড, অর্থাৎ এই মেথড যেখান থেকে এখান থেকে যখন শুরু হবে, মেথডের এই শুরু থেকে যখন এই মেথডটা রিলিজ হয়ে যাবে, যখন এই মেথডটা শেষ হবে, তখন সে মেমোরিটা রিলিজ করে দিবে। মানে এই লোকাল ভ্যারিয়েবলের যে মেমোরি যে অ্যালোকেশন, সেই বিষয়টা আমরা বলতে যাচ্ছি যে লোকাল ভ্যারিয়েবল কখন মেমোরি অ্যালোকেট করবে, যখন মেথড বা ব্লক স্টার্ট হবে, ঠিক সেই টাইমে লোকাল ভ্যারিয়েবলটা মেমোরি অ্যালোকেট করবে, অর্থাৎ সে মেমোরিতে তার ভ্যালুটা রাখবে। এবং সে কখন রিলিজ হয়ে যাবে বা ডিস্ট্রয় হয়ে যাবে কখন, যখন সে করেসপন্ডিং মেথডটা অর ব্লকটা যখন ডিস্ট্রয় হয়ে যাবে বা তার কাজ শেষ হয়ে যাবে, তখন সে এখান থেকে সে রিলিজ করবে। সো এট ফার্স্ট তোমাদের এই হলো এই ভেরিয়েবলের এই যে মেমোরি অ্যালোকেশন, এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এটা কি ছিল আমাদের লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে। 2 নম্বরে ছিল ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল কোন ভেরিয়েবল গুলোকে বলা হয়, যে সমস্ত ভেরিয়েবল গুলো সাধারণত উইথিন দ্য মেথড, সরি উইথিন দ্য ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা হয় বাট আউটসাইড দ্য মেথড অর ব্লক। এটা মনে রাখবা যে 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 সমস্ত ভেরিয়েবল গুলোকে ইনসাইড দ্য ক্লাস বাট আউটসাইড দ্য মেথড, ইনসাইড দ্য ক্লাস বাট আউটসাইড দ্য মেথড ডিক্লেয়ার করা হয়, সেই সমস্ত ভেরিয়েবলকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। তার মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলের স্কোপ কতটুকু, ইনস্ট্যান্স ভেরিয়েবলের স্কোপ বা অ্যাক্সেসিবিলিটি এরিয়া, সেটা হবে উইথিন দ্য ক্লাসের ভিতরে। এবং ক্লাস যখন রিলিজ হয়ে যাবে, ক্লাস যখন রিলিজ হয়ে যাবে তখন তার মেমোরি অ্যালোকেশনটাও সে ডিস্ট্রয় হয়ে যাবে। আপনাকে কি পরিমাণে আমাজন থেকে ধরে নিলেন হাই সিকিউরিটি, এটা পারবে কর্পোরেট, হ্যাঁ কর্পোরেট আলাদা নাই, ব্যাংক আলাদা, ক্লাউড। ওকে, সো ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা গেল ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলের যখন ক্লাস শেষ হয়ে যাবে সেই সময় ইনস্ট্যান্স ভেরিয়েবলের মেমোরিও রিলিজ হয়ে যাবে। 3 নম্বর হলো স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল যে ভেরিয়েবল গুলোকে উইথিন দ্য ক্লাস বাট আউটসাইড দ্য মেথড ডিক্লেয়ার করা হয়। জি, কেউ কিছু বলতে চাচ্ছ? সো যেই ভেরিয়েবল গুলোকে উইথিন দ্য ক্লাস বাট আউটসাইড দ্য মেথড ডিক্লেয়ার করা হয় উইথ স্ট্যাটিক মডিফায়ার, দিস ইজ দ্য লোকাল স্ট্যাটিক। ভেরিয়েবল একটা মানে ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা হাসিব, সম্ভবত কথা আসতেছে না তোমার। ভাই আমরা কোনো ক্লাসে তৈরি করার সময় যে রেফারেন্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি, এটা কি এটা কি লোকাল ভেরিয়েবল এক ধরনের? কোনটার কথা বলতেছে, যে আমরা ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি? না, মেইন মেথডের ভিতর যে হ্যাঁ অবজেক্টটা মেইন, তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, যে আমরা কি বললাম লোকাল ভেরিয়েবলের ডেফিনেশনের দিকে খেয়াল করো, যে ভেরিয়েবলটা শুধুমাত্র কোনো মেথডের ভিতরে বা কোনো ব্লকের ভিতরে ডিক্লেয়ার করা হবে। এই যে মেইন মেথডের ভিতরে, সাপোজ তুমি মেইন মেথডের ভিতরে ধরো ইন্টিজার বি ইকুয়াল টু 999 দিলাম, এটা কি ধরনের ভেরিয়েবল? এটা লোকাল ভেরিয়েবল।
লোকাল ভেরিয়েবল। জি ভাই। সো যে কোনো মেথড হতে পারে, তোমার এমনটা বিষয় না যে হলো সেটা মেইন মেথড হবে বা অন্য কোনো মেথড হবে, এটা বিষয় না। তো যে কোনো মেথডের ভিতরে অথবা কোনো যদি ব্লকের ভিতরে আমার যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা হবে সেগুলোকে বলা হবে লোকাল ভেরিয়েবল। সো আমরা লাস্ট ছিলাম স্ট্যাটিক ভেরিয়েবল। সো যেই ভেরিয়েবল গুলোকে উইথিন দ্য ক্লাসের ভাই ভিতরে ডিক্লেয়ার করা রেফারেন্স হবে। ভেরিয়েবলটার কথা বলছেন আর কি। রেফারেন্স ভেরিয়েবল সেটা হলো অবজেক্টের সাথে রিলেটেড, ওটা আমরা আসতেছি যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন আমরা দেখবো যে সেটা, ঠিক আছে। ওটাকে কি লোকাল ভেরিয়েবল বলতে পারবো না? রেফারেন্স ভেরিয়েবল কোনটার কথা বলতেছে, যে টেস্ট টি এটা? হ্যাঁ, জি ভাই, জি ভাই, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাকে অবশ্যই লোকাল ভেরিয়েবলই বলতে হবে, কেননা এটা আমার কিসের ভিতরে ডিক্লেয়ার হয়েছে দেখো, এটা কিন্তু মেথডের ভিতরে ডিক্লেয়ার হয়েছে, তাই না? তো এই যে টেস্ট, এই যে জি ভাই। টেস্ট, এটাকে কি আমি এই M1 এর ভিতরে অ্যাক্সেস করতে পারবো? M1 এর ভিতরে কিন্তু এই যে M1 মেথডের ভিতরে কিন্তু এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, তাই না? এইটা কি ধরনের ভেরিয়েবল? এটা হলো ক্লাস টাইপ ভেরিয়েবল। ভেরিয়েবলের বিভিন্ন প্রকার আছে, আমার আমি ধারণা যে তোমাদের জানা আছে। না, একটা হলো না। সরি, আচ্ছা, ভেরিয়েবলের ডিফারেন্স কাইন্ডস অফ ভেরিয়েবল, একটা হচ্ছে প্রিমিটিভ ভেরিয়েবল আছে, একটা হচ্ছে নন প্রিমিটিভ ভেরিয়েবল আছে। সো নন প্রিমিটিভের ভিতরে বিভিন্ন প্রকারের ভেরিয়েবল আছে, সেটা হলো যে এই যে টেস্ট, এটা যে দেওয়া আছে এটা হলো ক্লাস টাইপের ভেরিয়েবল, ঠিক আছে না? তারপরে আরেক ধরনের ভেরিয়েবল আছে যেমন এনাম টাইপের ভেরিয়েবল। এনাম করেছো তোমরা? না ভাই। আচ্ছা, সো এগুলো এই যে আমি যে ইন্টিজার, ফ্লোট, ডাবল বা হলো ক্যারেক্টার যেগুলো ডিক্লেয়ার করি এগুলোকে বলা হয় প্রিমিটিভ ভেরিয়েবল, ঠিক আছে না? প্রিমিটিভ, সরি, এগুলোকে বলা হয় প্রিমিটিভ ডাটা টাইপ, নট প্রিমিটিভ ভেরিয়েবল, প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে। তো নন প্রিমিটিভ ডাটা টাইপের ভিতরে আছে যে ক্লাস টাইপ, ঠিক আছে না? এটা হলো এই যে আমার যে টেস্ট যে ভেরিয়েবলটা আমরা এখানে দেখতেছি, এটা কি ধরনের ভেরিয়েবল? এটা হলো টেস্ট ক্লাসের একটা ভেরিয়েবল। তো এটা একটা ক্লাস টাইপের ভেরিয়েবল, ঠিক আছে না? এরকম আরো ধরনের আছে যেমন এনাম টাইপের ভেরিয়েবল আছে। তো আমরা এনাম যখন করব তখন আমরা ওপি কনসেপ্টের পরে ওটা করব, তখন দেখতে পারবো যে এনাম আসলে কি জিনিস। ভাইয়া তো এগুলো কি স্ট্যাক মেমোরিতেই মানে স্টোর হয়? হ্যাঁ, লোকাল ভেরিয়েবল হলে সেটা স্ট্যাক মেমোরিতে যাবে, ঠিক আছে না? ভাইয়া হিপ মেমোরি কি? সরি, হিপ মেমোরি একটা তো আছে স্ট্যাক মেমোরি, আরেকটা তো হ্যাঁ আছে হ্যাঁ, হিপ হিপ মেমোরি। মেমোরিতে আসতেছি আমি, হিপ আচ্ছা মেমোরি আসতেছি। হিপ মেমোরিতে কারা কোনটা স্টোর করে? হিপ মেমোরিতে করে হলো তোমার যেগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স মেথড, এগুলোকে সবগুলো হিপ মেমোরিতে স্টোর করে, এগুলো হিপ মেমোরিতে করে, হিপ মেমোরিতে করে। সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হতে পারে, সেটা ইনস্ট্যান্স মেথড হতে পারে, ইনস্ট্যান্স টাইপের সবকিছু আসে তোমার হিপ মেমোরিতে। আর একটা আছে সেটা হলো নন হিপ মেমোরি। সো নন হিপ মেমোরিতে কোনটা স্টোর হয়? সেটা হলো স্ট্যাটিক টাইপের গুলো নন হিপ মেমোরিতে স্টোর, নন হিপ মেমোরি, নন হিপ মেমোরি। সো এই হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি আর নন হিপ মেমোরি, এগুলো কি জিনিস? এগুলো আসলে তোমরা একটু যদি গুগলে দেখো তাহলে এটা বুঝতে পারবে। আর যদি না করো, আমি মানে পরের দিকে ক্লাসে দেখি মেমোরি সম্পর্কে বলবো ইনশাল্লাহ, তখন জানতে পারবো। সো এখন এই হিপ মেমোরি বা স্ট্যাক মেমোরি এগুলো সম্পর্কে এত ডিটেলসে যাচ্ছি না আমরা। সো এটা ছিল ভ্যারিয়েবলের বেসিক টাইপ। সো এখন দেখো, সো এই আমরা যখন লোকাল ভেরিয়েবল বললাম, সো লোকাল ভেরিয়েবলের মেমোরি অ্যালোকেশন হবে যখন কোনো ব্লক স্টার্ট হবে তখন থেকে শুরু হবে, এবং যখন ব্লকটা শেষ হয়ে যাবে বা মেথডটা শেষ হয়ে যাবে তখন সেই মেমোরিটা ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আমরা গতদিন একটা কথা বলছিলাম, সেটা হলো ইনস্ট্যান্স। সবসময় এটাকে খেয়াল রাখবা যে ইনস্ট্যান্স সবসময় অবজেক্টের সাথে রিলেটেড, ইনস্ট্যান্স সবসময় রিলেটেড হলো অবজেক্টের সাথে, অবজেক্টের সাথে। সো ইনস্ট্যান্সের মেমোরি ক্রিয়েশন কিভাবে হবে? ইনস্ট্যান্সের মেমোরি ক্রিয়েশন হবে যখন অবজেক্ট ক্রিয়েট করা হবে। অর্থাৎ আমরা লাস্ট পয়েন্টে যেটা বলছিলাম যে ইনস্ট্যান্স মেমোরি অ্যালোকেশন যখন অ্যালোকেট করবে, কখন মেমোরি অ্যালোকেশন করবে কখন? যখন এর একটা অবজেক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে না? যখন ইনস্ট্যান্স মেমোরির একটা অবজেক্ট ক্রিয়েট হবে, সরি, যে কোনো একটা ক্লাসের অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখনই শুধুমাত্র ইনস্ট্যান্স মেমোরি, ইনস্ট্যান্স যে ভেরিয়েবল বলো বা ইনস্ট্যান্স মেথড বলে এগুলো মেমোরি অ্যালোকেট করবে। তাহলে ইনস্ট্যান্স টাইপের অর্থাৎ ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স মেথডের মেমোরি ডিস্ট্রয় হবে কখন? আমি বললাম যে হলো তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ইনস্ট্যান্স মেথড, এগুলোকে কখন মেমোরি অ্যালোকেট করবে? যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। সাপোজ এই যে টেস্ট, টেস্ট ইকুয়াল টু নিউ টেস্ট,
অর্থাৎ এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, তখনই শুধুমাত্র এ তোমার কি করতে পারছে, এর হলো তোমার এই মেমোরি অ্যালোকেট করতে পারতেছে। অর্থাৎ এই যে এই টেস্ট দিয়ে আমি এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মেমোরি অ্যালোকেশন করতে পারবো। যেমন টেস্ট ডট এ, যখন টেস্ট ডট এ দেবো তখনই শুধুমাত্র এই যে ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবল আছে সেটার মেমোরি অ্যালোকেট করবে, তাই না? জি ভাই। হ্যাঁ, তাহলে এটা ডিস্ট্রয় হবে কখন? অর্থাৎ এই যে মেমোরিটা, যখন যে কোনো জিনিসের শুরু আছে তার মানে তার একটা শেষও তো আছে। অর্থাৎ এই যখন মেমোরি অ্যালোকেশন করতেছে, এর মেমোরিটা ডিস্ট্রয় হবে কখন? এর মেমোরিটা ডিস্ট্রয় হবে যখন আমরা এই অবজেক্টটাকে ডিস্ট্রয় করে দেব। অর্থাৎ এই অবজেক্টটা যখন ডিস্ট্রয় হয়ে যাবে তখনই তার মেমোরি অ্যালোকেশনটাও ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে? এটাই, সো মেমোরিটা সেটা রিলিজ হয়ে যাবে। আর 3 নম্বর যে বিষয়টা ছিল সেটা হলো স্ট্যাটিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে। সো স্ট্যাটিক ভ্যারিয়েবল কখন মেমোরি অ্যালোকেট করবে? স্ট্যাটিক ভ্যারিয়েবল মেমোরি অ্যালোকেট করবে যখন ক্লাস লোড হবে। অর্থাৎ স্ট্যাটিক, এখানে দুইটা কথা মনে রাখবা, ইনস্ট্যান্স সবসময় অবজেক্টের সাথে রিলেটেড এবং স্ট্যাটিক সবসময় ক্লাসের সাথে রিলেটেড। ক্লাস লোডের সাথে রিলেটেড, এটা এখানে দেখি। সো এই ক্লাস লোডটা কখন হয়? আমরা কতদিন যখন যে জাভা কমান্ড দিয়ে যখন একটা ক্লাসকে এক্সিকিউট করার চেষ্টা করেছি তখন আমরা বলছিলাম যে জাভা কমান্ডের রেসপন্সিবিলিটি হলো দুইটা। একটা হচ্ছে এই যে এখানে আমরা দেখছিলাম যে ডট ক্লাস ফাইলকে সে লোড করে, সে ডট ক্লাস প্রথমে দেখে যে ডট ক্লাস ফাইল আছে কিনা, যদি ডট ক্লাস ফাইল থাকে তাহলে সেটাকে মেমোরিতে লোড করে, ঠিক আছে? সো মেমোরিতে লোড করে, দেন মেমোরিতে লোড করার পরে সে চেক করে যে আমার এই ক্লাসের ভিতরে আসলে মেইন মেথডটা আছে কিনা, যদি মেইন মেথড থাকে দেন সে এক্সিকিউট করে। সো এই যে যখন এই ডট ক্লাস ফাইলটা মেমোরিতে লোড হবে ঠিক সেই টাইমে স্ট্যাটিক ভ্যারিয়েবল বলো বা স্ট্যাটিক মেথড বলো এগুলো, বা স্ট্যাটিক তোমার হলো ব্লক বলো, সেগুলো তখনই মেমোরি অ্যালোকেট করবে, তখনই মেমোরি অ্যালোকেট করবে। সো এটাকে আমরা আরো একটুখানি বিস্তারিত মানে এক্সাম্পল দিলে তোমাদের কাছে আসলে আরো ক্লিয়ার হবে। সো আমরা একটুখানি উদাহরণ দিই। এগুলো এখন দেখো, এগুলো আসলে ইয়েতে মানে প্রজেক্ট লেভেলে কিভাবে ব্যবহার করা হয়, যে মানে ইনস্ট্যান্স আর স্ট্যাটিকের গদিন স্যার বলতেছিলেন যেটা যে প্রজেক্ট লেভেলে এটা কিভাবে ইউজ করি আমরা ইনস্ট্যান্স আর স্ট্যাটিক। তো সেটা আমরা একটুখানি দেখার চেষ্টা করি। তো এখানে মনে করো 100 তো এখানে আমাদের মনে করো সো আমাদের এখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে। সো আমরা কতদিন একটা ব্লক দেখাইছিলাম যে এই যে এটা ব্লকটা দেখাইছিলাম যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং মেথডকে যদি ইনস্ট্যান্স এরিয়ার ভিতরে কল করা হয় তাহলে কিভাবে করতে পারি, আমরা ডিরেক্টলি কল করতে পারি। যদি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অথবা মেথডকে আমরা স্ট্যাটিক এরিয়ার ভিতরে কল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে। স্ট্যাটিক ভ্যারিয়েবলের ক্ষেত্রেও কিন্তু একই রকম, স্ট্যাটিক ভ্যারিয়েবল বলো বা স্ট্যাটিক মেথড বলো এগুলোর ক্ষেত্রে স্ট্যাটিক ভ্যারিয়েবল বা স্ট্যাটিক মেথডকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা যদি স্ট্যাটিক এরিয়ার ভিতরে অ্যাক্সেস করি তাহলে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? আর যদি নন স্ট্যাটিক এরিয়ার ভিতরে অর্থাৎ ইনস্ট্যান্স এরিয়ার ভিতরে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। মানে জাস্ট এইটা মনে রাখবা যে যদি সেম এরিয়া হয়, যেমন ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স যদি সেম এরিয়া হয় তাহলে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, যদি ডিফারেন্স এরিয়া হয় তাহলে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। একই কথা প্রযোজ্য স্ট্যাটিক ভ্যারিয়েবল বা স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে, ঠিক আছে? সো এখানে দেখো আমাদের প্রথম ভ্যারিয়েবলটা কি, এটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, দ্বিতীয় ভ্যারিয়েবলটাকে হলো তোমার স্ট্যাটিক ভ্যারিয়েবল। তো আমাদের আমরা এই যে মেইন মেথডটা, এটা কি ধরনের মেথড? স্ট্যাটিক স্ট্যাটিক মেথড। সো স্ট্যাটিক মেথডের ভিতরে যদি আমরা এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে কল করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? অবজেক্ট ক্রিয়েট করতে হবে ভাই। সো অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো অবজেক্ট ক্রিয়েট করলে আমাদের এখানে কত আউটপুট দিবে? এখানে আউটপুট কত হবে? 100 হবে এখানে আউটপুট। সো এখন যদি এবার 2 নম্বর হলো এখন টেস্ট কি ইকুয়াল টু, মনে করো এখন
এই যে আরেকটা আমাদের বি যে ভ্যারিয়েবলটা আছে সেটা কি ধরনের ভ্যারিয়েবল? স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমরা যদি স্ট্যাটিক এরিয়ার ভিতরে অর্থাৎ স্ট্যাটিক মেথডের ভিতরে কল করি তাহলে কি কিভাবে কল করতে হবে তখন? ভাই ডাইরেক্ট কল করতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট কল করা যাবে, অথবা আমরা কতদিন কি বলতেছিলাম যে ক্লাস নেম দিয়েও কল করা যাবে, ঠিক আছে না? সো আমরা ডিরেক্টলি কল করে দিই, সেটা সহজ না, ঠিক আছে, সেটাকে কল করে দিই। তো এখানে যেহেতু স্ট্যাটিক ভ্যারিয়েবল, সরি এ না বি, সো এখানে আউটপুট কত হবে? 200 ভাই ক্লাস দিয়ে কিভাবে কল করে একটু ভাই দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, ক্লাস দিয়ে কিভাবে কল করে জাস্ট এখানে দেখিয়ে দিই তাহলে। টেস্ট ক্লাস নেম ডট এটা ক্লাস দিয়ে, এই যে ক্লাস দিয়ে স্ট্যাটিক কোনো কিছুকে কল করাটা এটা হলো রিকমেন্ডেড অ্যাপ্রোচ। কেন রিকমেন্ডেড অ্যাপ্রোচ? কেননা আমরা যে বলছিলাম যে স্ট্যাটিক ভেরিয়েবলটা বা এটা কখন লোড হয় মেমোরিতে, যখন ডট ক্লাস ফাইলটা লোড হয়, ঠিক আছে না, তখন এটাকে ইয়ে হয়। সো এই যে স্ট্যাটিক যে সবসময় যে ক্লাসের সাথে রিলেটেড, এটাকে দিলে তোমার কনসেপ্ট আরো জাস্ট ক্লিয়ার হবে, এবং এটাই রিকমেন্ডেড অ্যাপ্রোচ যে তুমি হলো যে ক্লাস নেম দিয়ে কল করবা, বাট এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে না, তুমি এটাকে ডিরেক্টলিও কল করতে পারো, ঠিক আছে। সো এটাকে ক্লাস নেম দিয়ে কল করা যায়। আবার আমরা কি এটাকে অবজেক্ট দিয়েও কল করতে পারি না? টেস্ট ডট বি, এটাকে অবজেক্ট দিয়ে কল করতে পারি কিনা? জি ভাই। আমি অবজেক্ট দিয়ে কল করতে পারি, কারণ সেম এরিয়া হলে আমার ন্যূনতম আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, তাকে আমি ক্লাস দিয়েও অ্যাক্সেস করতে পারবো, আবার কি অবজেক্ট ক্রিয়েট করে করতে পারবো। কিন্তু যদি সেম এরিয়া হয় তাহলে আমি ডিরেক্টলিও করতে পারবো, ঠিক আছে না। কিন্তু যদি সেম না হয় তাহলে আমাকে অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। জি ভাই। আরেকটা বিষয় বলে রাখি, এখানে দেখো এই যে ভয়েড এমন, এটা কি ধরনের মেথড? এটা একটি ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে না। জি ভাই। ইনস্ট্যান্স মেথডের ভিতরে যদি আমরা এই বি এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ভাই কোন ভেরিয়েবলটা? এই যে বি ভ্যারিয়েবল, যে স্ট্যাটিক যে ভ্যারিয়েবলটা, এটাকে যদি আমরা এখানে মনে করো প্রিন্ট করতে চাই, যে এমন এই মেথডের ভিতরে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ভাই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াও আমরা একে কল করতে পারি, কিভাবে কল করতে পারি? ক্লাস নেম দিয়ে কল করতে পারি, টেস্ট ডট বি, ঠিক আছে না। সো ডিফারেন্স এরিয়া হলে স্ট্যাটিকের ক্ষেত্রে, এটা মনে রাখবা যে স্ট্যাটিকের ক্ষেত্রে যদি ডিফারেন্স এরিয়াও হয় তাহলে আমরা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে করতে পারি, আবার ক্লাস নেম দিয়েও করতে পারি, ঠিক আছে না। ক্লাস নেম দিয়েও করতে পারি, এটা অনলি অ্যাপ্লিকেবল ফর স্ট্যাটিক, কারণ স্ট্যাটিক সবসময় রিলেটেড ক্লাসের সাথে। কিন্তু যদি ইনস্ট্যান্স হয়, ইনস্ট্যান্সকে কিন্তু তুমি ক্লাস নেম দিয়ে কল করতে পারবে না, কারণ ইনস্ট্যান্স সবসময় অবজেক্টের সাথে রিলেটেড। বুঝছি ভাই। Yes, copy can be visible. তাহলে নেই। সো এটা হলো বিষয়। সো এখন দেখো, এবার আমরা দেখি, এখন সাপোজ আমরা মনে করো যে টেস্ট ডট এ এর ভ্যালুটা আমরা নিউলি অ্যাসাইন করলাম, মনে করো যে 300, আর টেস্ট ডট বি এটার ভ্যালুটা আমরা আবার রিঅ্যাসাইন করলাম, মনে করো এটার ভ্যালু দিলাম 400, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, কন্ট্রোল, সো এটাকে যদি আমরা এখন প্রিন্ট করার চেষ্টা করি যে টেস্ট এ, এখন আমাকে বলতে পারো এখন আউটপুট কি আসবে? আমি কিন্তু এই 300 ভ্যালুটাকে রিঅ্যাসাইন করেছি, ঠিক আছে না, রিঅ্যাসাইন করেছি। তো এখন আমাকে বলো যে এর আউটপুটটা কি আসবে? এখন 300 আসবে। 300 এখানে আসবে 300। আচ্ছা, মানলাম। 2 নম্বরে যদি এখানে যদি আমরা টেস্ট ডট বি দেই তাহলে আমাদের আউটপুট কত আসবে? 200 200 আসবে। এবার বলো যে কেন 200 আসবে? ভাই ভাই এটা যে স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক হ্যাঁ, এটা হলো স্ট্যাটিক ভ্যারিয়েবল। দেখ তোমরা বুঝতে পারছো এটাই। তার মানে দেখো, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমরা যখন এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি, তাহলে আরেকটা ইয়ে করি, মনে করো আরেকটা এক্সাম্পল করি, টেস্ট, মনে করো টেস্ট 1 ইকুয়াল টু নিয়ে
তো টেস্ট অন ডট এ যদি দেই আমাদের, তাহলে আমাদের এখন আউটপুট কত আসবে এখানে? হান্ড্রেড এখানে ভাই। আউটপুট এখানে 100 আসবে। এখানে কেন 300 আসবে না? ভাই এইটা তো নতুন একটা অবজেক্ট ভাই। হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারো তো বলতে পারো, তাহলে আমি আবার ইয়ে করতে পারি। তো আবার একটু বলবেন? হ্যাঁ, এটাকে বলছি। বি এর আউটপুট, সরি, আমরা যদি টেস্ট টি1 ইকুয়াল টু বি দেই, জাস্ট একটু ওয়েট করো, এখানে আসতেছে। আচ্ছা, যাই হোক, একটু পরে গেছিলাম। কোথায় ছিলাম আমরা? ওকে, সো এখানে দেখো, সো 100 ও আগে ডিলিট হয়ে গেছে, সরি। তো এখানে সো এখানে দেখো আমরা ভ্যালু রিঅ্যাসাইন করছিলাম। এখানে এটা কিভাবে হচ্ছে আমরা এটা এখানে একটু ক্লিয়ার করি।
আচ্ছা এখানে টেস্ট ইকুয়াল টু সরি এখানে আউটপুট কত আসবে বলছিলাম আমরা? থ্রি হান্ড্রেড। এখানে আসবে 300 কন্ট্রোল ভি। এখানে কত আসবে আউটপুট? টেস্ট ইকুয়াল টু বি, টেস্ট ডট বি। 200 200। এখানে কেন 200 আসবে ব্যাখ্যা করো। ভাই এটা স্ট্যাটিক ভেরিয়েবল আর এটা তো কনস্ট্যান্ট থাকবে। স্ট্যাটিক ভেরিয়েবল কনস্ট্যান্ট থাকে এমন কি কিছু বলছি আমি? মানে এরকম কনস্ট্যান্ট থাকে? আচ্ছা এর মেমোরি অ্যালোকেশনটা সম্পর্কে একটুখানি দেখো। সেটা হলো যে ইনস্ট্যান্স কখন মেমোরি অ্যালোকেট করবে। সো দেখো তোমরা বললে এখানে আসলে দেখো আচ্ছা দেখি আমরা যে কত আউটপুট আসে, ঠিক আছে? যে আসলে 200 আসে কিনা। সাউন্ড এটা আছে ই ড্রাইভে সেল ডিরেক্টরি জাভা প্র্যাকটিস সরি প্র্যাকটিস জাভা সেল প্র্যাকটিস জাভা সি জাভা cannot find এটা বুঝতে বলতেছে কেন ফাইল ঠিক নাই জাভা সি অপশন so java c java c প্র্যাকটিস ডট জাভা হবে না আপনার ফাইলটার নাম তো এটা না। no, oh sorry class দিচ্ছি কেন আচ্ছা যাই হোক এটা আমরা কম্পাইল করলাম জাভা টেস্ট দেখো তো এখানে কি প্রিন্ট করতেছে 100 এটা হলো 100 এর জন্য এখানে 200 এখানে এখানে প্রিন্ট করতেছে 300 এবং এখানে প্রিন্ট করতেছে 400 এখানে 200 প্রিন্ট করতেছে না তো 200 কেন প্রিন্ট করতেছে না তো এটাকে আমরা আরেকটা ইয়ে করি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি আমরা তখন ভিডিওটা ক্লিয়ার হবে টেস্ট মনে করো t2 দিলাম এখানে t2 ইকুয়াল টু নিউ টেস্ট ঠিক আছে সো টেস্ট t2 ইকুয়াল টু নিউ টেস্ট সো t2 dot a and t2 dot b এবার বলতে এখানে t2 dot a এখানে কত প্রিন্ট করবে ভাইয়া 100 এখানে 100 প্রিন্ট করবে আমরা ব্যাখ্যায় আসতেছি যে কেন এখানে প্রিন্ট করতেছে এখানে কত প্রিন্ট করবে 200 200 আচ্ছা দেখি আমরা এটাকে সেভ করে আর একটু রান করে দেখি কি আসে জাভা টেস্ট একবার সেভ হয়েছে এটা আবার কম্পাইল করা লাগবে কম্পাইল করতে হবে টেস্ট দেখো আমাদের 100 200 300 400 আবার 100 400 প্রিন্ট করছে
তো এখান থেকে কি কিছু বুঝতে পারো যেটা আমি বলছিলাম? সেটা হলো যে দেখো আমরা প্রথম থেকে বলতেছিলাম যে হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল সবসময় লিঙ্ক কিসের সাথে থাকে? অবজেক্টের সাথে, তাই না? যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব তখনই সে মেমরি অ্যালোকেট করবে। এটা কি ক্লিয়ার ছিল না? জি ভাই। হ্যাঁ, এবং মেমরি যখন মানে অবজেক্ট যখন ডিস্ট্রয় হবে, এই অবজেক্টটা কখন ডিস্ট্রয় হচ্ছে? যে টেস্ট বি, এটাকে কখন এই যে 200টা কখন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, টেস্ট এ বলো বা টেস্ট বি বলো, এটাকে তোমার হলো যখন আমি আরেকটা অবজেক্ট না ক্রিয়েট করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ডিস্ট্রয় হচ্ছে না। মানে এটা থাকতেছে, সাপোজ মনে করো পেইন্টের ভিতরে দেখে যে পেইন্টে আঁকা কি ঝামেলা। আচ্ছা আমি বলি, দেখো সেটা হলো যে প্রথমে যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করব, যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব তখনই আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এগুলোকে যদি আমি কল করি তখনই শুধুমাত্র আমার সেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো মেমরি অ্যালোকেট করবে। যখন অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ এই টেস্ট এই অবজেক্টটা ডিস্ট্রয় হচ্ছে কখন? আমি এই ভ্যালুটা অ্যাসাইনের আগ পর্যন্ত মানে এর ভ্যালুটা ঠিক থাকতেছে, আবার যখন অ্যাসাইন করতেছি সেটা রিঅ্যাসাইন হচ্ছে, তাই না? আবার যখন আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন পূর্বের যে লাস্ট যে অ্যাসাইন যে ভ্যালুটা সেটাকে আমি ইনস্ট্যান্সের ক্ষেত্রে, এটা ইনস্ট্যান্সের ক্ষেত্রে কল্পনা করো যে আমি লাস্ট অ্যাসাইন করছি কত? ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে 300, কিন্তু এই 300 এর অ্যাক্সেস কি আমি এই টি2 এর ভিতরে যে পাবো, মানে টি2 অবজেক্টের ভিতরে যে পাবো? না ভাই। কেন পাবো না? কেননা এই টেস্টের জন্য এইটা একটা মেমরি অ্যালোকেট করছে, ঠিক আছে না? এইটা একটা মেমরি অ্যালোকেট করছে এবং এইটার জন্য এটা আলাদা অ্যানাদার মেমরি অ্যালোকেট করছে, এটার জন্য একটা আলাদা মেমরি অ্যালোকেট করছে। এটা কিসের জন্য প্রযোজ্য? ইনস্ট্যান্সের ক্ষেত্রে, বুঝতে পারছো? এইটার জন্য একটা মেমরি অ্যালোকেট করছে, এই যে টেস্টের জন্য একটা মেমরি অ্যালোকেট করছে, একটা মেমরি অ্যালোকেট করছে এবং এটার জন্য একটা অ্যানাদার মেমরি অ্যালোকেট করছে। সো যার ফলে আমি দেখো এই মেমোরির ভিতরে আমি ভ্যালু রিঅ্যাসাইন করলেও দেখো আমার সেই ভ্যালু রিঅ্যাসাইনের এই ভ্যালুটা আমরা পাচ্ছি। কিন্তু যখনই আমার অবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তখন দেখো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু আমার যে ফার্স্ট যে ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিয়ে আছে সেই ভ্যালুটা আসতেছে। কিসের জন্য আসতেছে? কেননা আমার এই টেস্ট যে অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে এই ভ্যালুগুলো আছে। কিন্তু যখন আমি নতুন করে আবার ভ্যালু এই অবজেক্ট ক্রিয়েট করব, যখন নতুন করে অবজেক্ট ক্রিয়েট করবো তখন সে নতুন ভাবে আবার এই ক্লাসের কাছে চলে যাবে, তখন যে ক্লাসে যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে সেই অ্যাসাইন ভ্যালুটাই জাস্ট এখানে প্রিন্ট করবে। এটা কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি সবাই বুঝতে পারছো? জি ভাই বুঝছি। রেসপন্স আরো মনে হয় লাগবে ভাই ভাই সবাই। আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা এটা দেখো আমি বলতে সেটা হলো যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নট অনলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স যে কোনো কিছু হতে পারে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বা ইনস্ট্যান্স মেথড, এটা সব সময় অবজেক্টের সাথে রিলেটেড। অর্থাৎ যখনই আমি অবজেক্ট ক্রিয়েট করব তখনই সে নিউলি মেমোরি তার জন্য নতুন করে একটা মেমোরি অ্যালোকেট করবে। আচ্ছা পেইন্টারে ইউজ করি আমরা, মনে করো এই একটা মেমোরি, একটা মেমোরি, এটা কি মেমোরি? টেস্টের জন্য, টেস্টের মানে ফার্স্ট মেমোরি মনে করো এটা, যে এটা এই ফার্স্ট যে অবজেক্টটা সেটার জন্য এই মেমোরিটা অ্যালোকেট করছে, ঠিক আছে না? যে টেস্ট যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি, যে টেস্ট যে রেফারেন্স ভেরিয়েবলটা, এটা টি1 দিলাম। তো এখানে আমরা ভ্যালু মনে করো যে আমাদের ফার্স্ট ছিল কত? 100 ছিল। দেন আমরা ভ্যালু রিঅ্যাসাইন করছি, কত করছি? 200, তাই না? এর ভ্যালুটা ইনস্ট্যান্সের ক্ষেত্রে, এখন তোমরা স্ট্যাটিকের ভিতরে ক্ষেত্রে মাথা ঘামাতে হবে না, আগে ইনস্ট্যান্সের ক্ষেত্রে বুঝো। এই বিষয়টা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো যে কিভাবে মেমোরি রিলিজ হয় বা কিভাবে কি করে। যাই হোক এখানে হলো 200। তো এখন আমি যদি এটাকে যদি কল করি, এখন যদি এটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে লাস্ট ভ্যালু যেটা অ্যাসাইন হয়েছে সেটাকে আমাকে প্রিন্ট করবে, তাই না? এটা কি বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। ভাই এখন ভাই লাস্টে তো ভাই 300 অ্যাসাইন করছি ভাই। সরি আমি এটা মনে করো যে 300, 200 না 300, আমি লিখতে পারতেছি না। আচ্ছা এখানে মনে করো যে কত আছে? 300।
এখানে মনে করো আছে 300, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এটাতে লিখি। এখানে ফার্স্ট ভ্যালু কত ছিল? 100, ঠিক আছে? দ্বিতীয় ভ্যালুটা আমরা আবার এখানে রিঅ্যাসাইন করছি কত? 300, ঠিক আছে? 300 রিঅ্যাসাইন করছি। তো এখন যদি আমরা ভ্যালুটা আরেকবার রিঅ্যাসাইন করি, মনে করো এখানে টেস্ট, আমার মনে করি যে টেস্ট এর ভ্যালুটা tst টেস্ট ডট এ, এই ভ্যালুটা যদি আমরা এখানে 500 অ্যাসাইন করি, 500 অ্যাসাইন করি, তার মানে কি আমি যদি এখন টেস্ট এই যে টেস্ট ডট এ এই ভ্যালুটা কত আছে প্রিন্ট করবে এখন? 500 500 প্রিন্ট করবে, কারণ এটা হলো তোমার লাস্ট অ্যাসাইন ভ্যালু, যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি। তো এখানে সে 500 প্রিন্ট করবে। সো এখানে তো এখানে সে কত প্রিন্ট করবে? 500 প্রিন্ট করবে। এটা গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে, এটা ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে। এখন আমি যখন এই যে ফার্স্ট অবজেক্টের মনে করি এখানে যে শেষ হয়ে গেল, দেন আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেছি টেস্ট e2 ইকুয়াল টু নিউ টেস্ট। তো যখন আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখন তার জন্য কি করবে? তার জন্য একটা নতুন এরিয়া নিবে, তার জন্য মেমোরিতে নতুন একটি স্পেস নিবে। সেটা হলো এই, মনে করো যে এটা টি2, টি2 এর জন্য একটা মেমোরি, এটা টি2 এর জন্য একটা মেমোরি, ঠিক আছে? এটা টি2 এর জন্য মনে করো এই যে মানে দ্বিতীয় অবজেক্টের জন্য একটা মেমোরি, এটা দ্বিতীয় অবজেক্টের জন্য একটা মেমোরি। সো দ্বিতীয় অবজেক্টের জন্য যখন আমি মেমোরি অ্যাসাইন করব, তখন ফার্স্ট ভ্যালু আমার কত আছে এখানে আমাকে বলো, ফার্স্ট ভ্যালুটা কত হবে? 100 তখন ফার্স্ট ভ্যালুটা 100 হবে। কেন 100 হবে? 100 হবে, 100 হবে এই জন্য কেননা এই যে 500 এটা তো শুধুমাত্র এই মেমোরিতে আছে, ঠিক আছে না? ফার্স্ট মেমোরিতে আছে, অর্থাৎ যে টেস্ট যে অবজেক্টটা, এই অবজেক্টে ক্রিয়েট করার জন্য যে মেমোরিটা অ্যালোকেট হয়েছিল সেই মেমোরির ভিতরে আছে। কিন্তু আমি যখন নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তখন কিন্তু সেই ভ্যালুটা নেই, যে 500 এই যে লাস্ট যে অ্যাসাইন ভ্যালুটা এটা কিন্তু নাই, এটা শুধুমাত্র এই মেমোরির ভিতরে আছে। কিন্তু যখনই আমরা নতুন করে অবজেক্ট ক্রিয়েট করব, তখন সে আবার এই ক্লাসের কাছে চলে যাবে, ক্লাসে যে দেখবে যে হ্যাঁ এর যে ভ্যালুটা, যে আমি তো এখানে টেস্ট e2 ডট এ কল করতেছি, সো এর ভ্যালুটা কত আছে, ঠিক আছে না? তো এর ভ্যালুটা ফার্স্ট কত আছে? 100 আছে। সো সে এখানে 100 প্রিন্ট করবে, যেহেতু আমার নতুন করে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। এটা ইনস্ট্যান্সের ক্ষেত্রে। এটা কি ক্লিয়ার হয়েছে সবাইকে, নাকি আরো বলবো? আমি বুঝতে পারছি। জি ভাই জি, ক্লিয়ার। ওকে, তো এখন যদি তোমার এখানে যদি আমরা আবার টি2 এর একটা ভ্যালু অ্যাসাইন করি, মনে করো যে টি2 এর ভ্যালু আমরা আবার অ্যাসাইন করলাম এখানে টি2 ডট এ, এই ভ্যালুটা মনে করো আমরা 900 অ্যাসাইন করলাম, কোনো সিরিয়াল হচ্ছে না। তার মানে এখানে কত প্রিন্ট করবে এবার? 900। এখানে 900 প্রিন্ট করবে, ঠিক আছে? সো আবার যদি আমি এরপরে আরেকটা অবজেক্ট যদি ক্রিয়েট করি, সো এখানে 900 লাস্ট ভ্যালু কত আছে? 900, সেখানে 900 প্রিন্ট করবে, ঠিক আছে? সো এটা হলো বিষয়। সো ইনস্ট্যান্সের ক্ষেত্রে এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এখন যদি আমরা নতুন করে টি3 আর একটা অবজেক্ট ক্রিয়েট করি, তখন আবার কিন্তু টি3 এর ফার্স্ট ভ্যালু কত হবে? 100 হবে। এখানে যদি আমরা এখানে কি এটা বলতে পারো যে যদি আমরা কোনো কিছু অ্যাসাইন না করতাম, তাহলে এখানে কত ভ্যালু প্রিন্ট করতো? মনে করো যে এর ভ্যালুটা আমরা অ্যাসাইন করিনি, তাহলে এই এই zero। এর 0 প্রিন্ট করতো। ভাই গার্বেজ ভ্যালু। নো গার্বেজ ভ্যালু। জিরো না ভাই, সবাই গার্বেজ ভ্যালু Zero আসবে। জিরো আচ্ছা আমি আসতেছি ডিফল্ট ভ্যালু সম্পর্কে, এরপরে আসতেছি, এটা শেষ হোক তারপর ডিফল্ট ভ্যালু সম্পর্কে বলতেছি। যাই হোক, তো এখানে যদি কোনো কিছু না থাকতো, যদি অ্যাসাইন করা না থাকতো, তাহলে আমাকে 0 প্রিন্ট করতো। কেন প্রিন্ট করতো সেটা আসতেছি আমরা একটু পরে। সো এটা কি মানে এই ইনস্ট্যান্সের ক্ষেত্রে এটা কি সবার কাছে ক্লিয়ার যে এটা কিভাবে হচ্ছে? এইখানে তো টেস্ট ডট এ দ্বারা আমি রিএসাইন করতেছি, তো এইখানে যদি আমি এটাকেই রিএসাইন করতাম, মানে ইন্টিজার এ ইকুয়াল টু 300 করতাম, তখন কি মানটা চেঞ্জ হতো? ইন্টিজার a ইকুয়াল টু 300, উপরে তুমি তো কি আমার এখানে ওই, হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা নিচে আচ্ছা এখানে তুমি যে টেস্ট ডট এ না দিয়ে আমি এখানে এটার মানটাই চেঞ্জ করতাম, মানে মনে করো ইন্টিজার যে এ। a ইকুয়াল টু 300, হ্যাঁ, এ ইকুয়াল টু 300 বা এইটা ইন্টিজার। করতে, হ্যাঁ জি তাহলে ভাই। কি আসলে কি চেঞ্জ হতো? এটা বলতে পারো যে চেঞ্জ হতো কিনা, তোমরাই বলো তো। ভাই চেঞ্জ হবে না। কেন হবে না? ভাই এখানে তো অবজেক্টের আর এটা কি লোকাল ভেরিয়েবল হয়ে যাবে এর জন্য? ইয়া, এটা হলো একটা লোকাল ভেরিয়েবল,
দিস ইজ নট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এখন তোমার ভ্যালু সেম হতে পারে, মানে তোমার এই ভ্যারিয়েবলের নাম তুমি সেম দিয়ে ফেলছো, কিন্তু তোমার কিন্তু এটা একটা লোকাল ভ্যারিয়েবল। আর যেহেতু তোমাকে আমাকে ভ্যালু অ্যাসাইন করতেছি আমরা কিসের ভিতরে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের জন্য, ইনস্ট্যান্স। কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে আমরা কিসের ভিতরে কল করছি, স্ট্যাটিক এরিয়ার ভিতরে কল করছি। এই জন্য আমাকে কিভাবে কল করতে হবে, অবজেক্টের মাধ্যমে কল করতে হবে। এটা যদি একটা নন স্ট্যাটিক মেথড হতো, যদি নন স্ট্যাটিক মেথড হতো, তখন তোমার এ ইকুয়াল টু, যদি তুমি মানে সাপোজ মনে করো নিচে একটা মেথড ছিল না এখানে, বুঝতে পারছো ভাই? এটা ওই যে হ্যাঁ নিচের মেথডে আমার তখন চেঞ্জ হ্যাঁ, হতো। এখানে এখানে যদি তুমি a ইকুয়াল টু 10 প্রিন্ট করতে, তার মানে কিন্তু এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালুটা কিন্তু তোমার চেঞ্জ হয়েছে, চেঞ্জ। তখন আর সেটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল থাকলো না। কেননা আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের স্কোপ কতটুকু, উইথিন দ্য ক্লাস, উইথিন দ্য ক্লাসের ভিতরে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। সো এখানে a ইকুয়াল টু যদি আমি 10 অ্যাসাইন করে দিই, তার মানে এই আলটিমেটলি আপডেট হয়েছে কার ভ্যালুটা, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালুটাই আপডেট হয়েছে। তাহলে বুঝতে উপরে পারছো? যে স্ট্যাটিক মেথড, এই স্ট্যাটিক ভেরিয়েবল, আমি স্ট্যাটিক ভেরিয়েবল যেটা ছিল হ্যাঁ, যে বি। স্ট্যাটিক বিষয় সম্পর্কে আসতেছে, এবার আসতেছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সো ইনস্ট্যান্সের বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার, তাই না? তো এনি কনফিউশন আছে ইনস্ট্যান্স বিষয় নিয়ে? ইনস্ট্যান্সের বিষয় নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা, ইনস্ট্যান্স না ভাই। ভ্যারিয়েবল বলবো না ইনস্ট্যান্স ভাইয়া। ওকে। দেন আমরা আসি এবার স্ট্যাটিকের ক্ষেত্রে। তো স্ট্যাটিকের ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশন হয় কখন, যখন ক্লাস লোড হয়, ঠিক আছে না, যখন ক্লাস লোড হয়। সো একটা ক্লাসকে যখন আমরা এক্সিকিউট করি, সে কতবার লোড হতে পারে একটা ক্লাসকে, যখন আমরা কম্পাইল করি তখন সে ডট ক্লাস ফাইল জেনারেট করে, দেন যখন জাভাকে এক্সিকিউট করি তখন সে ডট ক্লাস ফাইলটা লোড করে। তো একটা ক্লাসে ম্যাক্সিমাম কতবার ক্লাস ফাইল লোড হতে পারে, একবার। ম্যাক্সিমাম একবার হতে পারে। সো এই যে তোমার ম্যাক্সিমাম একবার হতে পারে, এটা কি বুঝতে পারছো সবাই? না জি ভাই, ভাই। একটু বলেন তো। আচ্ছা, আমাদের দেখো ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমার যখনই মেমোরি, আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি, ইনস্ট্যান্সের ক্ষেত্রে যখনই অবজেক্ট ক্রিয়েট করতেছি তখনই আমার মেমোরি অ্যালোকেট করতেছি। তো এই অবজেক্ট ক্রিয়েটটা কখন এক্সিকিউশন হবে, যখন আমরা জাভা রান কমান্ড দিব, তখন মেইন মেথডের ভিতরে আসবে, এট ফার্স্টে দেখবে যে হ্যাঁ এখানে একটা অবজেক্ট ক্রিয়েট আছে, তখন নতুন একটা মেমোরি নিবে। তারপরে আবার দেখবে যে এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট আছে, তো সে আবার মেমোরি অ্যালোকেট করবে। কিন্তু ক্লাসের ক্ষেত্রে কি এটা সম্ভব? ক্লাস যখন একবার এক্সিকিউট হয়ে যাবে তখন কি আবার নতুন করে সে আবার নতুন করে মেমোরি নেওয়ার কোনো সুযোগ আছে এই ক্লাসের জন্য? কেননা তার তো আর না, এক্সিকিউটের কোনো আর প্রসিডিউর নাই, ফার্স্টে সে এক্সিকিউট হয়ে যাচ্ছে। আর তার তো আবার রি এক্সিকিউট তো আর হচ্ছে না, ক্লাস ক্লাস একবারই তো এক্সিকিউট হচ্ছে, তাই না? জি ভাই। আবার বলি, সেটা হলো দেখো, একটা অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করতেছি, এট ফার্স্ট যখন আমাদের মেইন মেথডের ভিতরে আসলো, মেইন মেথডের ভিতরে আসলে এসে দেখলো যে প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট আছে, তো একটা মেমোরি নিয়ে নিল। তো এই লাইনগুলো পর 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 এক্সিকিউট হলো, এক্সিকিউট হওয়ার পরে যখন এই লাইনে আসলো তখন দেখলো যে সে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছে, তার মানে কি সে আবার এখানে মেমোরি অ্যালোকেট করবে, তাই না? তো কিছুক্ষণ কোড এক্সিকিউট করার পরে দেখলো যে সে তৃতীয়তে আবার এখানে আরেকটা মেমোরি এই অবজেক্ট ক্রিয়েট করছে, সে সেখানে এখানে নতুন আরেকটা করে মেমোরি নিবে। কিন্তু ক্লাসের ক্ষেত্রে ক্লাস যখন লোডিং হয়ে যাচ্ছে, ঠিক সেই টাইমে সে একটা মেমোরি নিয়ে নিচ্ছে, এবং ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই ক্লাসটা যখন আমি ডিস্ট্রয় করে দেবো, তখনই কিন্তু শুধুমাত্র যে ক্লাসের জন্য যে স্পেসিফিক যে মেমোরি যেটা নিবে সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। তো ক্লাস কি রি এক্সিকিউট হওয়ার কোনো প্রকার পসিবিলিটি আছে এখানে? না ভাই, না ভাই। কোনো প্রকার পসিবিলিটি নেই কিন্তু, কেননা অবজেক্টের ক্ষেত্রে আমাদের বারবার অবজেক্ট ক্রিয়েট করতেছি, এই জন্য বারবার মেমোরি অ্যালোকেট হচ্ছে, নতুন করে মেমোরি অ্যালোকেট হচ্ছে। কিন্তু ক্লাসের ক্ষেত্রে সে কিন্তু একবারই মেমোরি অ্যালোকেট করতেছে। সেই জন্য এখানে দেখো স্ট্যাটিক যে ইয়েটা আমরা দেখতেছি যে স্ট্যাটিক ভেরিয়েবল সবসময় মেমোরির সাথে রিলেটেড। সো স্ট্যাটিকের জন্য যদি আমরা এখন এখানে একটা মেমোরি ইয়ে করি, মনে করো যে এটা হলো স্ট্যাটিকের জন্য, স্ট্যাটিকের জন্য স্ট্যাটিকের আমার যে ভ্যারিয়েবল আছে, স্ট্যাটিক ভ্যারিয়েবল কি আছে, বি। তো আমরা স্ট্যাটিক যে কোনো কিছুকে আমরা অবজেক্টের মাধ্যমে কল করতে পারি, এটা পারি কিনা? জি ভাই। তো এইটা এখানে একটু মানে বিষয়টা একটু ক্লিয়ার হও। সেটা হলো, এটা হলো স্ট্যাটিক, আমি এখানে এস দিলাম, এসটি বুঝে নাও যে এটা হলো স্ট্যাটিকের মেমোরি। সো স্ট্যাটিক কিন্তু কখনো অবজেক্টের সাথে রিলেটেড না। একটা তুমি স্ট্যাটিকের জন্য তুমি 1000টাও যদি ইয়ে ক্রিয়েট করো, 1000টাও যদি অবজেক্ট ক্রিয়েট করো, সে কিন্তু এই একটা মেমোরিতে সব ভ্যালু অ্যাসাইন করবে, কেননা তার জন্য এই একটা মেমোরি আছে।
মানে সে একটা ক্লাসের জন্য একটা স্ট্যাটিক ভেরিয়েবল শুধুমাত্র একটা মেমরি ক্রিয়েট করবে, কিন্তু ইনস্ট্যান্সের ক্ষেত্রে তুমি যেই কটা অবজেক্ট ক্রিয়েট করবা সেই কটা মেমরি ক্রিয়েট করবে। এটা কি ক্লিয়ার হয়েছে? জি জি ভাই। ভাই। হ্যাঁ। তো এখন দেখো এট ফার্স্টে আমাদের স্ট্যাটিক বি এই ভ্যালুটা কত ছিল, এখানে 200 ছিল, ঠিক আছে না? তো আমরা এখানে 200 প্রিন্ট করছি। তো এখানে আমরা যদি জাস্ট আমাদের এখানে কত প্রিন্ট হয়েছে 200, ঠিক আছে। সো নেক্সট আমরা এখানে টেস্ট বির ভ্যালুটা কত অ্যাসাইন করলাম? 400 অ্যাসাইন করলাম না? অ্যাসাইন করলে আমাদের এখানে কত প্রিন্ট হবে? এখন কি 200 প্রিন্ট হবে নাকি 400 প্রিন্ট হবে? 400। 400 প্রিন্ট হবে। কেন 400 প্রিন্ট হবে? কারণ আমার অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এট ফার্স্টে আমাদের টেস্ট অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আমি সেই অবজেক্টের ভিতরে ভ্যালুটা রিঅ্যাসাইন করতেছি। তো যে ভ্যালুটা আমরা রিঅ্যাসাইন করতেছি, জাস্ট সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, ঠিক আছে না? তো এখন আমার দেখো এখানে 400 প্রিন্ট হয়েছে। তো এখন আবার আমি নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সো এই মনে করো যে টি2 ডট বি এই ভ্যালুটা আমি দিলাম 1000। এখন আমাকে বলো তো এখানে যে আমরা কিন্তু নতুন করে অবজেক্ট ক্রিয়েট করেছি, এটাতে একটা অবজেক্টের ভিতরে ছিল, এটা প্রথমে একটা অবজেক্ট ছিল, তারপরে আমি অবজেক্টের ভ্যালু রিঅ্যাসাইন করেছি, তারপরে এখানে আমার নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে তার ভিতরে আমরা বি এর ভ্যালুটা অ্যাসাইন করছি। এখন আমাকে বলো তো এখানে বি এর এখানে কত প্রিন্ট হবে? বলতে পারবা না? ভাইয়া 1000। এখানে 1000 প্রিন্ট হবে। হ্যাঁ, এখানে 1000 প্রিন্ট হবে। কেন 1000 প্রিন্ট হবে? আমার নতুন করে আমি অবজেক্ট ক্রিয়েট করছি, কিন্তু আমার তো নতুন করে কোনো মেমোরি অ্যালোকেট হয়নি। আমার সেই একই মেমোরি আছে, অর্থাৎ একটা স্ট্যাটিকের জন্য একটা ক্লাসের জন্য একটা মেমোরি থাকবে এখানে, অর্থাৎ এখানে সেই 1000 প্রিন্ট করবে। বুঝতে পারছো? জি ভাইয়া। সো আমি যদি আবার নতুন করে এখানে রিঅ্যাসাইন করি, রিঅ্যাসাইনের যে স্ট্যাটিকের যে ভ্যালুটা রিঅ্যাসাইন করব সেই ভ্যালুটাই এখানে তোমার রিঅ্যাসাইন হবে, সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। যদি আবার নতুন করে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, সেখানে যদি আমি ভ্যালুটা আবার রিঅ্যাসাইন করি, তার মানে সেই নতুন ভ্যালুটাই হবে। কেন হবে? কেন আমার স্ট্যাটিকের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা মেমোরি আছে। তো যখন একটা দেখবে যে না আমি এটা স্ট্যাটিক এর ভিতরে রাখতেছি, তখন সেই ভ্যালুটা স্ট্যাটিক মেমোরির ভিতরে রাখবে। যখন দেখবে যে না আমি এটা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তো সে সাথে সাথে সেটা অবজেক্টের সাথে রিলেটেড যে হলো তোমার মেমোরিটা, সেই মেমোরির সাথে রাখবে। যদি সেটা টি1 অবজেক্ট হয় তাহলে সে টি1 মেমোরির ভিতরে রাখবে, যদি সেটা টি2 অবজেক্ট হয় তাহলে সেটা টি2 মেমোরির ভিতরে রাখবে। এখন এখানে দেখো আরেকটা বিষয় বলি। এখন মনে করি যে টেস্ট টি2 ইকুয়াল টু আমরা এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এর ভ্যারিয়েবলের মান কত ডিক্লেয়ার করেছি? 900, ঠিক আছে না? সো এখানে যদি আমরা টেস্ট টি1 অর্থাৎ ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে টেস্ট টি1 ছিল নাকি না, শুধু টেস্ট ছিল, টেস্ট ডট এ প্রিন্ট করি, এখানে কত প্রিন্ট হবে? এখানে কত প্রিন্ট হবে? ভাই 500। এখানে 500 প্রিন্ট হবে। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। এটা কেন এখানে 500 প্রিন্ট হবে? কারণ এইটা তো আসলে এই টেস্ট এই যে টি1 অবজেক্টের সাথে রিলেটেড, এই জন্য টি1 অবজেক্টের লাস্ট অ্যাসাইন ভ্যালু কত আছে? 500 আছে। সো সে 500 প্রিন্ট করবে। যে এখন আমি এটা কোথায় কল করেছি এটা বিষয় না, যে আমি এটা টি2 অবজেক্ট ক্রিয়েটের পরে কল করেছি না টি2 অবজেক্ট ক্রিয়েটের আগেই কল করেছি, এটা বিষয় না, তুমি যে কোনো জায়গায় কল করতে পারো। আমার জাস্ট এই মেমোরিটা যেখানে আছে, আমি যখন এই অবজেক্টকে কল করব সে তখন এই মেমোরির কাছে চলে যাবে। হ্যাঁ, মেমোরির কাছে দেখবে যে এর লাস্ট অ্যাসাইন ভ্যালু কত আছে বা সর্বশেষ অ্যাসাইন ভ্যালু কত আছে, দেখবে যে 500। সো সে এখানে 500 প্রিন্ট করবে। যে কোন অবজেক্টের পরে কোনটাকে কল করতেছে এটা বিষয় না, আমাকে দেখতেছি যে আমার কোন মেমোরিতে সেই ভ্যালুগুলো স্টোর হচ্ছে। ভ্যালুগুলো যেখানে স্টোর হোক, তারপর আমি যেখান থেকে কল করি না কেন যে অবজেক্টকে, আমার তার সেই অ্যাসাইন ভ্যালুটা আমি পাবো। এটা কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? সো ইনস্ট্যান্স আর স্ট্যাটিক এর কিভাবে কাজ করতেছে এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ভাই। সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে। সো আমরা ভাই আরেকটা এইখানে ওই যে হ্যাঁ, বলো। স্ট্যাটিক যে আমার মেথডটা শুরুতে, তো ওইখানে তো ভাই বি নামক যে আমার ভেরিয়েবল, ওটা তো স্ট্যাটিক ভেরিয়েবল। তো এইখানে তো আমি তাহলে তো ভাই শুধু বি ইকুয়াল টু 400, তো ওইখানে কি আমার স্ট্যাটিক হিসেবে হ্যাঁ ডিক্লেয়ার হ্যাঁ, করা লাগবে? এখানে আমি বি ইকুয়াল টু যদি তোমার দেই 400 দেই, তার মানেও হবে। কেন হবে? এটি স্ট্যাটিক টু স্ট্যাটিক কনটেক্সট, এটা আমি মানে ডিরেক্টলি অ্যাক্সেস এইখানে করতে বি পারবো। এর আগে আবার আমার স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা লাগবে না, উপরে করা হয়েছে ওইটাই হয়ে না যাবে? না না, কেন লাগবে তোমাকে? যদি তুমি এখানে বুঝতে পারছি। স্ট্যাটিক আর এর ভিতরে স্ট্যাটিকের ভিতরে ডিক্লেয়ার করা যায় না। আর 2 নম্বর কথা হলো তুমি ডিক্লেয়ার করতেও পারবা না এটা, ঠিক আছে না?
ডিক্লেয়ার করতে পারবে না। তুমি যদি এখানে মনে করো, আমরা সেটা আসতেছি, আমরা লাস্ট এক্সাম্পলে এটা দেখাবো যে এটা কিভাবে আর অ্যাক্সেসিবিলিটি কার বেশি, যে লোকাল ভেরিয়েবলের নাকি ইনস্ট্যান্স না স্ট্যাটিক, তখন আমরা দেখাবো এটা। এইটা বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা লাস্ট কনফিগ। সো ইনস্ট্যান্স আর স্ট্যাটিকের এই যে ভেরিয়েবল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দেখবে এই রিলেটেড অনেক ধরনের প্রবলেম অনলাইনেও তোমরা খুঁজে পাবা। সো এই জন্য এটা একটুখানি সময় নিলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝে থাকো তাহলে এখান থেকে মনে করি যে আশা করি ভালো একটা আউটপুট পাবো। সো আমি এখানে এটাকে কপি করে দিচ্ছি, তোমরা এটাকে ইউজ করতে পারো। ভাই। হ্যাঁ বলো। ভাই বলছি আমরা যে T2 অবজেক্টটা তৈরি করছি, হুম, এখানে যদি বিটাকে একদম ডিরেক্ট কল দিতাম। T2 অবজেক্ট, হ্যাঁ বিটাকে আমি ডিরেক্ট কল দিতে পারবো তো। কেন দিতে পারবো বলতে পারো, কেন কল দিতে পারবো? বা স্ট্যাটিক ভেরিয়েবল সেজন্য। স্ট্যাটিকে এর জন্য আমি কল দিতে পারবো, কিন্তু আমি জাস্ট এখানে অবজেক্ট দিয়ে কল করছি জাস্ট কনফিউশনের জন্য, যেন তোমরা না বুঝো যে অবজেক্ট দিয়ে ক্রিয়েট স্ট্যাটিক কল করছি তার মানে যে সে নতুন করে মেমরি অ্যালোকেট করবে, এমনটা না। বুঝতে পারছো? আমি জাস্ট অবজেক্টের মাধ্যমে কল করার উদ্দেশ্য হলো এটা, যে তোমাদের আমি নতুন একটা অবজেক্টের মাধ্যমে কল করছি তার মানে এই না যে স্ট্যাটিক নতুন করে মেমরি অ্যালোকেট করবে, না, সে একটা মেমরির ভিতরে তার ভ্যালুগুলো অ্যাসাইন করবে। বুঝতে পারছো? তুমি এখানে শুধু t2.b তুমি b ইকুয়াল টু 1000 এটা দিয়ে অ্যাসাইন করতে পারো। যদি তুমি এক্সিকিউট করো তো এক্সিকিউট হবে এবং সে এখানে 1000ই প্রিন্ট করবে। বুঝতে পারছো? কেন এখানে এ কারো, কারণ এটা স্ট্যাটিক কনটেক্সট, সো স্ট্যাটিক টু স্ট্যাটিক আমরা ডিরেক্টলি কল করতে পারবো। ক্লিয়ার এটা সবার কাছে? আচ্ছা, যদি ক্লিয়ার না হয় তাহলে বলো, বুঝছো? আমি Clear আছে। চেষ্টা করবো বলার জন্য, ক্লিয়ার করার জন্য। যদি না ক্লিয়ার হয় তাহলে তো সমস্যা। বুঝতে পারছি এটা। আচ্ছা, ভাই হ্যাঁ বলো। ভাই এই যে আমরা এখানে T2.b যেটা যে 100 লিখছি, ওখানে আমরা প্রিন্ট লাইনে যদি শুধু 1000 বি লিখি, হ্যাঁ যদি হ্যাঁ, প্রিন্ট লাইনে শুধু আমি বি লিখি তাহলে কি 1000 প্রিন্ট হবে? হ্যাঁ 1000ই প্রিন্ট হবে। তোমরা এইটুখানে আমি আর বারবার কোড এক্সিকিউট করতে যাচ্ছি না, তোমরা এটা বাসায় একটু ট্রাই করে দেখো যে হ্যাঁ এখানে 1000ই প্রিন্ট হবে। কেননা আমার আসলে আলটিমেট এটা অবজেক্টের সাথে রিলেটেড না, স্ট্যাটিক মানে সেটা অবজেক্টের সাথে রিলেটেড না, সেটা শুধুমাত্র তোমার হলো ইয়ার সাথে রিলেটেড, সেটা ক্লাস লোডের সাথে রিলেটেড। তো আলটিমেট আমাকে দেখাচ্ছে যে আসলে কি আমরা বির ভ্যালুটা অ্যাসাইন করতেছি কিনা। আর কিন্তু ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের এখানে অবজেক্টে কেন আসতেছে, ইনস্ট্যান্সের ক্ষেত্রে এই যে বির এই কাজটা যেটা তোমরা এখানে করতেছো, ঠিক ইনস্ট্যান্সের ক্ষেত্রে সেই কাজটা তোমরা এখানে করতে পারবা, কেননা এটা ইনস্ট্যান্স এরিয়া। সো ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স তুমি ডিরেক্টলি কল করতে পারবা, সো তুমি ডিরেক্টলি এখানে ভ্যালু রিঅ্যাসাইন করতে পারবা। বুঝতে পারছো? এখানে test.b তার মানে কি হচ্ছে, যে আসলে b এর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। তুমি এখানে b ইকুয়াল টু দিতে পারো, অথবা তুমি অবজেক্ট ক্রিয়েট করে দিতে পারো, অথবা ক্লাস নেম দিয়ে দিতে পারো, সেটা ব্যাপার না। এখানে আসলে ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে b এরই, ঠিক আছে? এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? যে না আমি এইভাবে না করে এইভাবে করে দেখি তো তাহলে আসলে কি হয় কিনা, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো আরেকটু ক্লিয়ার হবে। জি ভাই। ওকে, সো এই পর্যন্ত এটা রাখলাম। সো এটা দেখো, সো প্রজেক্টের ক্ষেত্রে এই বিষয়টা খুবই ইয়ে লাগে। এখন আমাকে বলো যে মেমরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনস্ট্যান্স ভেরিয়েবল বেশি এফিশিয়েন্ট নাকি স্ট্যাটিক ভেরিয়েবল বেশি এফিশিয়েন্ট? স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল। কেন স্ট্যাটিক ভেরিয়েবল? স্ট্যাটিকে তো আমার একটা মেমোরিতেই আমি বারবার একটা মেমোরিতে বারবার ইউজ করতে হয়। হ্যাঁ, একটা মেমোরিতে আমি বারবার রিঅ্যাসাইন করতে পারতেছি, সেজন্য স্ট্যাটিক মেমোরিটা হলো সবচেয়ে ইফিশিয়েন্ট এই ক্ষেত্রে। তার মানে এই না যে ইনস্ট্যান্স মেমোরি তোমার ব্যবহার করা যাবে না। ইনস্ট্যান্স মেমোরি আমরা ব্যবহারের ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি। মনে করো যে তোমার একটা এমপ্লয়িতে, আমাদের প্রজেক্ট লেভেলের কিছু এক্সাম্পল আমরা বলি যে প্রজেক্টটা কিভাবে কাজ করে। মনে করো যে একটা এমপ্লয়ি একটা আইটি ফার্ম, মনে করো যে আইটি ফার্মে নাম্বার অফ এমপ্লয়ি কাজ করে, নাম্বার অফ এমপ্লয়ি মনে করে 100 এমপ্লয়ি কাজ করে। সো প্রত্যেকটা এমপ্লয়ের কি আছে, প্রত্যেকটা এমপ্লয়ের একটা ইন্টিজার এমপ্লয়ি আইডি আছে, তাই না? তার একটা নেম আছে, স্ট্রিং এমপ্লয়ি নেম আছে, তাই না? এবং তার কি আছে, তার মনে করে যে স্ট্রিং, আমি সবচেয়ে কম এমপ্লয়ি কোম্পানির নাম আছে, মনে করো কোম্পানি নেম, মনে করে এরকম একটা কিছু আছে। হ্যাঁ, সো এখানে দেখো প্রত্যেকটা এমপ্লয়ের জন্য একটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি আইডি আছে, তার একটা ইন্ডিভিজুয়াল নেম আছে, যদি নেম সেম হয়ে যেতে পারে এটা বিষয় না। তার সেই এমপ্লয়ের একটা কোম্পানির নাম আছে, ঠিক আছে?
তো এখন দেখো প্রত্যেকটা এমপ্লয়ের জন্য এই আইডিটা চেঞ্জ হবে, তার নেমটা চেঞ্জ হবে, কিন্তু তার এই যে তোমার কোম্পানি নেম একটা কোম্পানির জন্য এটা কি কোনো চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে এটা না। কি এইটা চেঞ্জ হবে না। সো এই ক্ষেত্রে আমাদের এখানে মেমোরি ম্যানেজমেন্টটা দেখো, এখানে আমরা মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে করব। তো এখানে দেখো এই দুইটাকে আমরা কি ধরনের ভ্যারিয়েবলের ভিতরে রাখবো, যেহেতু এই দুইটা বারবার চেঞ্জ হবে, ঠিক আছে না, এই দুইটা বারবার চেঞ্জ ইনস্ট্যান্স হবে, ভেরিয়েবলের মধ্যে। এই দুটাকে আমরা রাখবো ইনস্ট্যান্সের ভিতরে, ঠিক আছে না। আর এইটাকে আমরা ইনস্ট্যান্সের ভিতরে রাখতে পারি, কিন্তু ইনস্ট্যান্সের ভিতরে রাখলে আমাকে কি করতে হবে, বারবার রিঅ্যাসাইন করতে হবে। কিন্তু এটাকে যদি আমরা স্ট্যাটিকের ভিতরে রেখে দিই তাহলে আমাকে বারবার রিঅ্যাসাইন করার প্রয়োজন নেই, আমি একবারই অ্যাসাইন করে দেবো, তারপর ওটাকে যখন আমি কল করবো সেই 1000 অবজেক্ট ক্রিয়েট করা হোক, তারপরে যদি আমি কল করি স্ট্যাটিকের ভ্যালু তো একই থাকবে, তাই না। সো এটাকে আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব। তো দেখছো যে কোথায় আসলে ইয়ার ক্ষেত্রে ব্যবহার হয় বা প্র্যাকটিক্যাল লাইফে কোথায় ব্যবহার হয়। জি ভাই। জি ভাই। সো তোমরা আমি আরেকটা ইয়ে বলি, এটা জাস্ট তোমাদের রিফ্রেশিং হওয়ার জন্য। সো এটাকে মনে করো যে এমন একটা একটা ক্লাস ক্রিয়েট করবা, একটা ক্লাসের জন্য কয়টা অবজেক্ট ক্রিয়েট করা যায় এটা বলতে পারো? একটা ক্লাসে ম্যাক্সিমাম কয়টা অবজেক্ট ক্রিয়েট করা যায়? মনে করো যে টেস্ট একটা ক্লাস, এই ক্লাসটা আমি সর্বোচ্চ কয়টা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো? ভাই যতটা ইচ্ছা মনে হয়, যতটা ইচ্ছা। আর কেউ? জি ভাই এটাই। এটাই, হ্যাঁ, আমরা একটা ক্লাসের আমি যত খুশি তার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, এর কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। সো মনে করো যে আমি একটা ক্লাসের জন্য যেই কটা অবজেক্ট ক্রিয়েট করেছি সেটা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে, যে আমি একটা অবজেক্ট, মনে করো যে এই টেস্ট ক্লাসের আমি 10টা অবজেক্ট ক্রিয়েট করেছি। সো এটা আমার আউটপুট দেখাতে হবে যে আমার কয়টা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সিম্পল প্রবলেম না? প্লিজ রেসপন্স। আর একবার একটু প্রশ্ন বলেন কি বুঝতে পারছো? না ভাই। আচ্ছা, প্রশ্ন না বুঝতে পারলে আমরা এগুলো সব কেটে দিই। কোশ্চেন হলো আমাদের এই যে টেস্ট ক্লাস আছে, টেস্ট ক্লাসের জন্য আমি কয়টা অবজেক্ট ক্রিয়েট করতে পারি? মনে করো এখানে test টেস্ট t ইকুয়াল টু নিউ টেস্ট। সো এটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, t1 আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আমরা t1 নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, আমরা নেমলেস অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমরা টেস্ট শুরু নিউ টেস্ট আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, 1708 1655 এত আসছে। শারীরিক কি ঘুমতে দরজা বন্ধ করে দেখতে। আচ্ছা, রাগ আমি করে দেখছি। আচ্ছা যাই হোক, সো আমরা এখানে নেমলেস অবজেক্ট ক্রিয়েট করি, মনে করো নেমলেস অবজেক্ট আরো কয়েকটি ক্রিয়েট করি, কন্ট্রোল ভি এই নেমলেস অবজেক্ট সম্পর্কে কতদিন বলছিলাম এটা বুঝতে পারছো? মানে নিউ টেস্ট দিলে এটাও অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে না। নিউ টেস্ট ডট তুমি যদি যাকে কল করতে চাও তাকে কল করতে পারবা, এটা কতদিন বলছিলাম, এটা কি মনে আছে সবার? জি ভাই। জি ভাই। এখানে মনে করো যে আমি তাহলে কয়টা অবজেক্ট ক্রিয়েট করলাম? 2টা, আর এখানে 4টা, 6টা অবজেক্ট ক্রিয়েট করলাম। জাস্ট আমাকে আউটপুটে দেখাতে হবে যে হ্যাঁ আমার এখানে 6টা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এরকম একটা আউটপুট দেখাতে হবে। কিভাবে দেখাতে পারি? ভাই একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে ওই প্রতিবার অবজেক্ট ক্রিয়েট করার পর কাউন্টের ভ্যালু একবারই দিলি তো আচ্ছা, পরে নিলাম লাস্টে ইন্টিজার count কাউন্ট, একটা ভ্যারিয়েবল নিলাম, তারপর কোথায় দেব আমি এটা? এই যে পরে কাউন্টের ভাই ওই ভ্যালু। প্রতিবার অবজেক্ট ক্রিয়েট করার পর কাউন্টের ভ্যালু একবারে লাস্টে ভাই এটা একেবারে মনে হয় স্ট্যাটিক কাউন্ট করলে হচ্ছে আমার একটা মেমোরির মধ্যে থাকবে, তাহলে আমাদের ইয়েস, এটা হলো ইয়ার কনসেপ্ট, এবং এটা এটা একটা মেমোরির ভিতরে থাকবে। এখন এটাকে, হ্যাঁ এটা হলো মূল কনসেপ্ট, আমি এটা জানতে চাচ্ছিলাম। কিন্তু এখন এই স্ট্যাটিকটাকে আমি কোথায় কল করব? স্ট্যাটিক ইন্টিজার কাউন্ট, ঠিক আছে। সো ফার্স্ট যেহেতু এটা মানে স্ট্যাটিক ভ্যারিয়েবল, সো ফার্স্ট ভ্যালু এখানে ইন্টিজার,
সো ইন্টিজার কাউন্ট, এটার ভ্যালু তো 0 আছে যেহেতু এটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ফার্স্টে ডিক্লেয়ার করছি, এটার ভ্যালু 0, এটা জানো তো। আচ্ছা আমরা ডিফল্ট ভ্যালুতে আসতেছি, তখন আমি বলবো যে কেন 0 আসতেছে। সো এখন এই ভ্যালুটাকে আমরা কোথায় কল করব? কারোর আইডিয়া? ভাই মেইন মেথডের ভিতর। মেইন মেথডের ভিতরে এখানে কল করলাম, প্রথমে কল করে দিব count প্লাস প্লাস, এই না হয়ে গেল তো? না না জাস্ট ভাই, কাউন্ট। ফার্স্ট অবজেক্ট ক্রিয়েট করার আগেই তো কাউন্ট হয়ে গেছে, এক বাইরে গেছে। হ্যাঁ, তার আসলে কিভাবে হবে তাহলে? কোনো আইডিয়া কারোর কাছে আছে কি? ফার্স্ট অবজেক্টের পরে দিই তাহলে তো মেবি ভালো হয়, কারণ একটা অবজেক্ট হয়ে গেছে সেজন্য 1 কাউন্ট করতেছে। আচ্ছা তাহলে আমি একটা অবজেক্ট দিলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিলাম, হয়ে গেল। ভাই এটা তো প্রতিবারই কাউন্ট, মানে প্রতিবার অবজেক্ট ক্রিয়েট করার পর কাউন্ট করতে হবে, না তো ওইটা কাউন্ট হ্যাঁ করবে না। হ্যাঁ, এখন তো কিভাবে করা একই যায়? থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা এটার- কিভাবে করা যায়? ভাই ওই টেস্ট 2 যেটা, ওই যে T2 যেটা অবজেক্ট, ওইটার পর আবার কাউন্ট, প্রতিবার পরে কাউন্ট করে ইজ ইট তারপর। এফিশিয়েন্ট ওয়ে? এটা তো এফিশিয়েন্ট ওয়ে না, ভাই একদম শেষে গ্রুপ চালিয়ে যদি count ভাই হলে- করা যায় তাহলে আর আচ্ছা কি আমি যদি এটা- শেষে দিই, এবার বলছে যে একজন বললো যে শেষে যদি দিই, তাহলে এটা আমি যদি আগের গুলো যদি সব যদি রিমুভ করে দিই, তাহলে আসলে কত আসবে আউটপুট? ভাই 1-ই আসবে। মানে 1 আসার আসবে। হ্যাঁ হ্যাঁ, 1 আসবে। এইটা হলো এফিশিয়েন্ট ওয়ে না। তো এইটা দেখো, তোমরা কনস্ট্রাক্টর করছো না? জি ভাই। জি ভাই। দিস ইজ দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাক্ট। সো আমরা এটা অবজেক্টের কনস্ট্রাক্টর ক্লিয়ার যখন করাবো, যদি সেই পর্যন্ত যাই তাহলে এটা ইয়ে করবো। প্রত্যেকটা যখন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে তখন কি হচ্ছে দেখো তো, আমাদের একটা কমন কাজ হচ্ছে কিন্তু। আমরা সাধারণত যখন কোনো একটা বিষয় ইয়ে করি তখন কি করি, একটা লুপের ভিতরে দিয়ে জেনারেল পারপাসে, যদি মনে করো যে তোমার নাম্বার অফ এমপ্লয়ি আছে, তখন একটা কি লুপের ভিতরে এমপ্লয়ি গুলো দিয়ে অ্যাকাউন্ট প্লাস প্লাসের ইয়েটা দিয়ে দিই শেষের দিকে, তাই না? এমন করতাম না আমরা জি ভাই। একটা লুপের ভিতরে? কিন্তু দেখো এখানে একটা ধরনের কিন্তু ওরকম ধরনের লুপ কিন্তু আসতেছে। দেখো প্রত্যেকবার কিন্তু আমাকে এই যে টেস্ট এই কনস্ট্রাক্টরটা কি কল হচ্ছে না? লাস্টে এটাকে কি বলা হয়? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। আমাকে কিন্তু প্রত্যেকবার এই কনস্ট্রাক্টরটা কিন্তু কল হচ্ছে। সামহাও আমি যদি এই কনস্ট্রাক্টরের ভিতরে এই ভ্যালুটার মান যদি ইয়ে করে দিতে পারি, মনে করো যে কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ক্লাসের নাম। তাই ক্লাস নেম দিয়ে। ক্লাস নেম আচ্ছা, ক্লাস নেম দিয়ে। কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ কি? কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ নেই। ভয়। রিটার্ন টাইপ নাই। সো কনস্ট্রাক্টর আর মেথডের ভিতরে পার্থক্য হলো এই যে, সো প্রত্যেকবার যখন এটা হবে কাউন্ট প্লাস প্লাস হয়ে যাবে, সো এখানে আমরা যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দেই, তখন এটা আউটপুট দেখবা যে যে কারো অবজেক্ট ক্রিয়েট হয়েছে সেই কটাই হবে। এটা তোমরা বাসায় ট্রাই করবে, আমি আর এটা আউটপুট আর দেখাচ্ছি না, ঠিক আছে? সো এটাকেও আমরা কোডটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে অবজেক্ট কাউন্ট, কোডটা এখানে থাকলো। ওকে, সো এটা গেল 1 নম্বর বা 2 নম্বর বিষয়। এবার আমরা আসি, আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো কিছুতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, তোমরা কি ক্লাস বুঝতেছো? না হলে ইয়ে করতে হবে। জি ভাই বুঝতেছি। বুঝতেছি ভাই। সবাই কি বুঝতেছো? মানে এটা কি আসলে জি ভাই মানে ইন্টারেস্ট ফিল পাচ্ছ যে যে জি না ভাই। আসলে যাওয়া ভালো লাগতেছে এরকম? জি জি ভাই। ভাই, জি ভাই। বুঝছি ভাই। না না ভালো লাগলে বলো, সেটা সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করবো? আচ্ছা এখন তোমাদের এই ক্লাস আর অবজেক্ট এর ভিতরে ডিফারেন্স এটা তো জানো সবাই মনে হয়, নাকি? ক্লাস আর অবজেক্টের ভিতরে কি কি পার্থক্য আছে? কিছু পার্থক্য বলতে পারো? যে এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের, মানে অলমোস্ট পরীক্ষা আসে এবং ভাইভাতেও অধিকাংশ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস এন্ড অবজেক্ট? ভাই অবজেক্ট তো একটা ক্লাসের আন্ডারে। অংশ। হুম, আর আচ্ছা আমি সংক্ষিপ্তভাবে বেশ কয়েকটা পয়েন্ট বলে দিই, সেটা মনে রাখবো। সেটা হলো, এট ফার্স্ট একটা এক্সাম্পল দিই। মনে করো যে একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, ঠিক আছে? একজন আর্কিটেক্ট, সে একটা বাসার ডিজাইন করেছে, একটা কোম্পানির আন্ডারে। মনে করো যে এই কোম্পানি প্রত্যেক জেলায় একটা করে বাড়ি নির্মাণ করবে। তো বাড়ি নির্মাণ করার আগে কি তার একটা নকশা করতে হয় না?
যেটাকে আমরা বলি ব্লু প্রিন্ট, তাই না? তো সে একটা কোম্পানির আন্ডারে কোম্পানি বলেছে যে তাকে একটা হলো ব্লু প্রিন্ট দিতে, যে হলো আমি এই ডিজাইনের একটা বাড়ি আমার মনে করো যে প্রত্যেকটা জেলায় আমি স্থাপন করব, হুবহু সেম ডিজাইনের বাড়ি সেম কোম্পানির, ঠিক আছে? তো মনে করো যে এট ফার্স্ট সে আর্কিটেক্ট একটা ডিজাইন স্থাপন করলো, প্রথমে একটা ডিজাইন নকশা করলো, নকশা করে এবার তাকে বললো যে হ্যাঁ আপনি এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করেন আপনার যেই কয় জায়গায় ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয়। এখন এই যে ইমপ্লিমেন্ট করতে গেলে কি করে, সে মনে করো যে ঢাকায় একটা বাড়ি নির্মাণ করলো ওই কোম্পানির, খুলনায় একটা করলো, যশোরে একটা করলো, সাতক্ষীরা একটা করলো, বা এইদিকে চিটাগাং একটা করলো, যাই হোক। সো এই যে প্রত্যেকটার বাড়ির কি ব্লু প্রিন্ট কি নকশা কি একরকম না? জি ভাই। নকশাটা কি একরকম, কিন্তু দেখো ঢাকায় যখন আমরা বাড়ি করতেছি ঢাকার জন্য একটা স্পেসিফিক এরিয়া নিচ্ছে না, মনে করো যে 1 একর এরিয়া নিচ্ছে ঢাকার জন্য। যশোরে যখন নির্মাণ করতেছি তখন কি যশোরের জন্য 1 একর এরিয়া নিচ্ছে, সাতক্ষীরার জন্য 1 একর এরিয়া নিচ্ছে, অনুরূপভাবে চিটাগাংয়ের জন্য 1 একর এরিয়া নিচ্ছে। ডিফারেন্ট জায়গায় আমরা সেম ব্লুপ্রিন্ট সেম নকশা, কিন্তু ডিফারেন্ট জায়গায় আমি যখন স্থাপন করতেছি তখন কি আমার ডিফারেন্ট এরিয়া নিচ্ছে, তাই না? জি ভাই। এক্সাম্পলটা কি বুঝতে পারছো? যে আমরা একটা ব্লুপ্রিন্ট অর্থাৎ একটা বাড়ির নকশাকে আমরা যখন বিভিন্ন জেলায় স্থাপন করতেছি সেম বাড়ির নকশা, কিন্তু আমার এরিয়া কিন্তু ডিফারেন্স ভাবে নিচ্ছে, কিন্তু নকশা কিন্তু একটাই। এটা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এইটাই হলো ক্লাস আর অবজেক্টের ভিতরে বেসিক মানে পার্থক্য। এই যে ব্লুপ্রিন্টে আমরা যেটা করেছি, অর্থাৎ যে ব্লুপ্রিন্টে যে বাড়ির যে নকশাটা করেছি, এটা হলো তোমার ক্লাস, এটাই হলো ক্লাস। এখন আমি যখন ঢাকায় যখন সেটাকে নির্মাণ করতেছি এটা হলো একটা অবজেক্ট, যশোরে যখন এটাকে নির্মাণ করতেছি এটা হলো আরেকটা অবজেক্ট। কেন এটা একটা অবজেক্ট? কেননা ঢাকায় যখন নির্মাণ করতেছি এটা একটা স্পেসিফিক এরিয়া নিচ্ছে, আবার যশোরে যখন নিচ্ছি সেটা কিন্তু একটা স্পেসিফিক এরিয়া নিচ্ছে। অনুরূপভাবে যেই কয়টা অবজেক্ট ক্রিয়েট করবো আমি সেই কয়টা স্পেসিফিক মেমোরি অ্যালোকেট করবে, মানে সেই কয়টা মেমোরি স্পেসিফিক মেমোরি লোকেশন মানে মেমোরি অ্যাক্সেস নিবে। এটা কি বুঝতে পারছো? এটাই হলো অবজেক্ট। আর যেই ব্লুপ্রিন্ট আমরা করছি সেটা হলো ক্লাস। এটা হলো ক্লাস আর অবজেক্টের ভিতরে বেসিক পার্থক্য, মানে মেইন পার্থক্য আর কি। এই এক্সাম্পলটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই বুঝছি। জি Okay. ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। তো এখান থেকে আসলে বলে যে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট, আর হলো সেই ব্লুপ্রিন্টের ইমপ্লিমেন্টেশনটাই হলো তোমার অবজেক্ট। সো আরো ডিফারেন্স তুমি করতে পারো, ক্লাসকে তো সাধারণত ক্লাস কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করা হয় এবং অবজেক্টকে আমরা রেফার করি নিউ কিওয়ার্ড দ্বারা। এরকম ধরনের আরো করতে পারো। আরো পার্থক্য থাকতে পারে যে ক্লাস ইজ এ লজিক্যাল এন্টিটি, মানে এখানে অ্যাপ্লিকেশনের লজিক দেওয়া হয়। আর অবজেক্ট হলো একটা ফিজিক্যাল এন্টিটি, যেটা হলো তোমার রিপ্রেজেন্ট করে কি রিপ্রেজেন্ট করে, এটা হলো মেমোরি রিপ্রেজেন্ট করে, মেমোরি রিপ্রেজেন্ট করে, এটা হলো মেমোরি রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এরকম ধরনের ডিফারেন্স তোমরা দিতে পারো, গুগল ঘাটলে এরকম ধরনের আরো পাবো। সো এটা হলো বেসিক বিষয়। সো এটা গেল কনসেপ্ট। সো আজকের লাস্ট যে বিষয়টা সেটা আমরা হলো ডিফল্ট ভ্যালু, এটা দিয়ে আমরা শেষ করি। সো ডিফল্ট ভ্যালু, যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই, মনে করো যে এখানে ইন্টিজার এ, তারপরে কি স্ট্যাটিক ইন্টিজার বি, ভ্যালু অ্যাসাইন একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। সেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে যখন ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, তো ভ্যারিয়েবলে আমরা যদি ভ্যালু যদি অ্যাসাইন না করে দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অফ এখানে তো যেহেতু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সেহেতু আমাদের কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা অবজেক্ট ক্রিয়েট এইভাবে করি, এখানে না কি করে নেমলেস অবজেক্ট ক্রিয়েট করি, নিউ টেস্ট ডট এ। সো এটা কি বুঝতে পারছো কিভাবে লিখছি, এটা কেন ভাবে লিখছি? জি ভাই বুঝতে পারছি। কন্ট্রোল ভি। সো যেহেতু স্ট্যাটিক ভ্যারিয়েবল আমাকে ডিরেক্টলি কল করতে পারি। তো এখানে কত প্রিন্ট হবে?
ভাই 0 0 আর বি তে কত প্রিন্ট হবে? বি তেও 0 আচ্ছা, সিএলএস আমরা practice dot java java test 00 প্রিন্ট হচ্ছে। এখন এই 00 প্রিন্টটা কেন হচ্ছে? এখন দেখো, যখন কোনো ইয়া হয় ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অথবা স্ট্যাটিক ভ্যারিয়েবল ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে একটা যদি কোনো ভ্যালু অ্যাসাইন তুমি করে না দাও, তাহলে এর একটা ডিফল্ট ভ্যালু প্রিন্ট করবে। এই ডিফল্ট ভ্যালুটা জেনারেট করে কে বলতে পারো? ভাই মেমরি জেনারেটেড জেভিএম। পরিচিত আছে জেভিএম এর সাথে? জাভা জি ভাই। ভার্চুয়াল মেশিন। এটা কি বোঝো আসলে কি এই জিনিসটা? ভাই সেভাবে বুঝি না। আচ্ছা, তোমরা এই যে পড়ছো না যে জাভা ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, সেখানে তো জেভিএম এর কনসেপ্ট আছে। এটা কি পড়ছো যে কেন জাভাকে মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়? জি ভাই। ভাই মানে একটা অপারেটিং সিস্টেমে হ্যাঁ, এখানে জেভিএম এর একটা কনসেপ্ট আছে যে জেভিএম, কেননা যে অপারেটিং সিস্টেমের জন্য, সব অপারেটিং সিস্টেমের জন্য সাধারণত এই যে জাভার যে প্রোগ্রাম গুলো এগুলো জেভিএম এর ভিতরে রান হয়। আচ্ছা, জেভিএম নিয়ে আমরা আরেক সময় বলবো আর কি। তো আমি সিম্পল ভাবে বলি, জেভিএম এর ভিতরে ইয়ে হয়। তো তোমরা সির যে কোডটা, সি যে তোমার কম্পাইল করে, যেটা সির কম্পাইলারের নাম কি? সির কম্পাইলার নাম হলো জিসিসি কম্পাইলার, ঠিক আছে না? তো এটা আসলে উইন্ডোজের জন্য তোমার জিসিসি, লিনাক্সের জন্য আরেকটা কম্পাইলার, অনুরূপভাবে তোমার ইয়ার জন্য ম্যাকের জন্য আরেকটা কম্পাইলার। কিন্তু এই যে জেভিএম, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, আমি ক্লাসে আছি। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কল আসছিল তো একটা, এই জন্য। সো এই যে জেভিএম এর জন্য এটা হলো তোমার জিসিসি কম্পাইলার, ঠিক আছে? জিসিসি কম্পাইলার, কিন্তু হলো তোমার লিনাক্স কিংবা ম্যাকের জন্য এটার হলো কম্পাইলার ডিফারেন্স হয়, যার কারণে ওদের জন্য আলাদা কম্পাইলার ইনস্টল করে তারপর তোমাকে কোডটাকে কম্পাইল করতে হয়। কিন্তু জাভার ক্ষেত্রে এরকম না, তুমি যেই জাভার কোডটা এখানে করছো সেম জাভার কোডটা তুমি লিনাক্সেও রান করতে পারবা বা ম্যাকেও রান করতে পারবা। সো এটা হলো জাভা ভার্চুয়াল মেশিনের ভিতরে এটা হয়। আচ্ছা, যাই হোক, জেভিএম নিয়ে আমরা আরেক সময় ইয়ে করবো, তখন বিস্তারিত জানতে পারবো। এই এতটুকু জানো যে এই জিরোটা, এই জিরো যে ভ্যালুটা, এই যে ডিফল্ট যে ভ্যালুটা, এটাকে জেনারেট করা হলো তোমার জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। এটা ডিফল্ট ভ্যালু জেনারেট করে। তো এখন এটা তো ডিফল্ট ভ্যালু, সো কার ডিফল্ট ভ্যালু কি কত? তো জাভার যে ডাটা ভাই টাইপ গুলো আছে, সো জাভার যে প্রথমে ডাটা টাইপ আছে বাইট, শর্ট, শর্ট, ভাই এখানে স্ট্রিং টাইপ হইলে কি? ইন্টিজার। ভাই স্ট্রিং এর জন্য নাল না, হ্যাঁ, স্ট্রিং এর জন্য নাম। আচ্ছা, আমি আর বলতেছি বুলিয়ানের জন্য প্রত্যেকটার ফলস। হ্যাঁ, আসতেছি প্রত্যেকটার জন্য। আচ্ছা, বাইট, শর্ট, ইন্টিজার, লং, এটা হলো ইন্টিজার টাইপের ডাটা টাইপ। এবার ডাবল টাইপের আছে কি কি? ফ্লোট, ফ্লোট, ডাবল। আর আরেকটা আছে কি? ক্যারেক্টার টাইপের, এটা হলো ডাটা টাইপ ক্যারেক্টার টাইপের। আর হলো আরেকটা কি আছে? বুলিয়ান, এটা হলো ডাটা টাইপ। আর ইন্টিজার যেটা বললো সেটা একটা ক্লাস, সেটা আমরা বলতেছি যে স্ট্রিং যেটা বললো সেটা একটা ক্লাস, তো সেটা আসতেছি আমরা। তো বাইটের জন্য 0, এই যে ইন্টিজার টাইপের ডাটা টাইপ হলো এই যে তোমার 4টা, বাইট, শর্ট, ইন্টিজার, লং। তো এই 4টার জন্যই 0 0। এর কত করে মেমোরি অ্যালোকেট করে এগুলো তোমরা একটুখানি দেখে নিও, এগুলো খুবই বিগিনার কনসেপ্ট। সো এগুলো হলো 0 0, প্রত্যেকটার জন্য ডিফল্ট ভ্যালু হলো 0। এটা জেভিএম 0 জেনারেট করে। ফ্লোটের জন্য 0.0, ডাবলের জন্য 0.0, ক্যারেক্টারের জন্য ডিফল্ট কত জানো? ভাই নাল। এনিওয়ান? এই ক্যারেক্টারে তো গার্বেজ হবে না? ক্যারেক্টারে জাস্ট একটা সিঙ্গেল স্পেস প্রিন্ট করে। ক্যারেক্টারের ডিফল্ট ভ্যালু হলো একটা সিঙ্গেল একটা স্পেস প্রিন্ট করে, দেখো যে দেখে একটা সিঙ্গেল স্পেস প্রিন্ট করবে। এবং বুলিয়ানের জন্য ডিফল্ট ভ্যালু হলো ফলস। সো এই হলো ডিফল্ট ভ্যালু। সো এই ডিফল্ট ভ্যালু গুলো কে জেনারেট করে?
জেভিএম জেনারেট করে। এখন যেটা বললে যে স্ট্রিং, স্ট্রিং এর এটা কি? সো স্ট্রিং এর বিষয়টা আমরা আসি। সো এটা হলো লাস্ট বিষয়, সেটা আমরা এটা দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। সো দেখো, যখন তোমরা সি করেছো, সির হেডার ফাইল ডিক্লারেশন বলে একটা বিষয় ছিল, মনে পড়ে যে ইনক্লুড stdio.h, stdio.h এর পূর্ণরূপ কি? ভাই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আচ্ছা, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে আমরা হেডার ফাইলটা ডিক্লেয়ার করছিলাম, এটার পারপাসটা কি, কেন আমরা ডিক্লেয়ার করছিলাম? ভাই লাইব্রেরি কি জানি হ্যাঁ, এটা লাইব্রেরি ফাংশন, আমি জানি এটা, কিন্তু এটাকে কেন ডিক্লেয়ার করলাম? জি ভাই কেউ কি জানো? কোনো কনসেপ্ট? আরে ভুল ভাই হলে তো সমস্যা প্রোগ্রামের নেই, বলো না, সমস্যা কি? প্রোগ্রামের মধ্যে আমাদের কাজগুলো করে, যেমন যদি আমরা যোগ করতে চাই তাহলে ওই যোগটাকে এটা তো মানে বোঝানোর জন্য, মানে এই যে যোগটার বিষয়টা কি এটা সব ওই হেডার ফাইলের মধ্যে বলা আছে, বা গুণটা কি। এটা আচ্ছা, আর কেউ? ভাই বিভিন্ন ফাংশন ওই হেডার ফাইলগুলোর মধ্যে ছিল, ওইখান থেকে ব্যবহার করার জন্য। আচ্ছা, আর কেউ? ভাইয়া ওই যে প্রিন্ট এফ এগুলো হচ্ছে মানে ইনপুট আউটপুট দেওয়ার জন্য যেগুলো ইউজ করা হয়। আচ্ছা, হেডার ফাইলের ভিতরে বেসিক্যালি কি কি থাকে? হ্যাঁ, তোমাদের কনসেপ্ট অধিকাংশ ঠিক হয়েছে। সেটা হলো, দেখো, একটা হেডার ফাইলে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে যে হেডার ফাইল, তোমরা স্ক্যানএফ নিয়ে কাজ করছো, প্রিন্টএফ নিয়ে কাজ করছো সিতে, তাই না? প্রিন্টএফ এর কাজ কি ছিল? প্রিন্ট করা। এখন তুমি যে এই যে প্রিন্টএফ লিখে দিচ্ছ আর তোমাকে একটা ভ্যালু প্রিন্ট করে দিচ্ছে, এটা তো এমনি এমনি হয়ে যাচ্ছে না, ঠিক আছে না? তো এই যে প্রিন্টএফে কিভাবে প্রিন্ট করবে, মনে করো যে আমি এখানে একটা মেথড লিখলাম যে ভয়েড এমন ভয়েড প্রিন্ট, একটা মেথড লিখলাম, ঠিক আছে না? এই মেথডের ভিতরে আমি একটা ভ্যালু প্রিন্ট করব, সো তার এই ইন্টারনালি তাকে আমরা সেই কাজটা করতে পারবো, তাই না? এখানে আমরা ডিক্লেয়ার করে দিতে যে প্রিন্ট কিভাবে প্রিন্ট করবে। তো এই যে ভ্যালুটা আমি এখানে যে ডিক্লেয়ার করে দিচ্ছি, সো অনুরূপভাবে ওই যে প্রিন্টএফ ফাংশন বা স্ক্যানএফ যে ফাংশন গুলো, আচ্ছা তোমরা এগুলো কি দেখছো যে প্রিন্টএফ এর ভিতরে কি কোড থাকে, স্ক্যানএফ এর ভিতরে কি কোড থাকে, এগুলো দেখছো? না ভাইয়া। না ভাই আমি আচ্ছা, এটা দেখাচ্ছি আমি। এগুলো দেখা যায়, সবকিছু দেখা যায় যে এরা প্রিন্টএফ কিভাবে কাজ করতেছে বা স্ক্যানএফ কিভাবে কাজ করতেছে। আচ্ছা যাই হোক, আমার নেটবিনসটা ওপেন হোক, আমি এর ভিতরে কথা বলতে থাকি। সো এখানে দেখো, সো এই যে তোমার হেডার ফাইলের ভিতরে এগুলো আসলে অ্যাসাইন করা থাকে, যে প্রিন্টএফ এর কাজ হলো প্রিন্ট করা, স্ক্যানএফ এর কাজ হলো যে তোমার কোনো একটা ভ্যালু ইনপুট নেওয়া, এগুলো হেডার ফাইলের ভিতরে ডিক্লেয়ার করা থাকে। এখন বলতে পারো যে ভাই তাহলে এই যে জাভার ক্ষেত্রে কি এর কি কোনো হেডার ফাইল নেই? এ কি ডিফল্টলি সবকিছু হচ্ছে? জাভার ক্ষেত্রেও আছে। জাভার ক্ষেত্রে এটাকে হেডার ফাইল কনসেপ্ট না, এটাকে সেটা হয়ে যায় ইম্পোর্ট প্যাকেজের কনসেপ্ট আসে। প্যাকেজ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো, কিন্তু জাভাতে যে কনসেপ্টটা আছে, তোমরা যেটা সিতে যেটা হেডার ফাইল করছো, জাভাতে সেটা হয়ে যায় প্যাকেজ। আচ্ছা, আমাদের এটা ওপেন হয়েছে, আমি একটু পরে দেখি ওটা। সো জাভাতে এটা হয়ে যায় প্যাকেজ। সো তোমরা নেটবিনসে যারা কাজ করছো বা ইক্লিপসে যারা কাজ করছো, দেখবা যে উপরে ইম্পোর্ট বলে একটা অপশন থাকে, ইম্পোর্ট এরকম লেখা থাকে না? জি ভাই। জি ভাই, ইম্পোর্ট জাভা ডট ইম্পোর্ট java.lang java.lang ডট আমি একটা ডিক্লেয়ার করে দিলাম। সো এটার মানে কি, এই যে জাভা এই ফোল্ডার, এই যে java.lang একটা প্যাকেজ, এই যে ডট দিয়ে কিভাবে লেখে কি বৃত্তান্ত, এগুলো সব আমরা করব, কিভাবে কেন এটা ডট দেয় বা কি জন্য হয় এটা, এগুলো জানবো আমরা পরবর্তী যখন প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানবো তখন। সো java.lang এটা মানে কি, এখানে একটা আমি একটা প্যাকেজটাকে ইম্পোর্ট করলাম, অর্থাৎ এই প্যাকেজের ভিতরে যে ক্লাসগুলো আছে বা এই প্যাকেজের ভিতরে যে ফাংশনালিটি গুলো আছে, সেই ফাংশনালিটি গুলো এখন আমি আমার ক্লাসের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটাই হলো প্যাকেজের মূল কনসেপ্ট। এখন তুমি বলতে পারো যে ভাই এই যে স্ট্রিং, স্ট্রিং কিন্তু একটা ক্লাস, ঠিক আছে না? স্ট্রিং কিন্তু একটা ক্লাস। অনুরূপভাবে এই যে সিস্টেম একটা ক্লাস, এই যে তুমি system.out.println যে দিচ্ছ, এখানে সিস্টেম কিন্তু একটা ক্লাস। এই ক্লাসগুলো কোথায় আছে? আমরা এখানে দিচ্ছি সিস্টেম, এই জন্য আর সাথে সাথে সে আউটপুট দিয়ে দিচ্ছে, এগুলো তো আসলে কোথায় এক জায়গায় আছে। তো এই যে স্ট্রিং এবং এই যে সিস্টেম, এগুলো আছে তোমার java.lang প্যাকেজের ভিতরে। তো জাভার অ্যাকর্ডিং টু জাভা 8 এখন খুব সম্ভবত জাভা 16 চলতেছে। তোমরা একটু গুগলে দেখো তো জাভার কত চলতেছে। 16-17 চলার কথা এখন। আমরা একটু দেখি যে জাভা 17 চলতেছে ভাই। 17, আচ্ছা যাই হোক, তাহলে 17 চলতেছে, ওই 16-17 চলার কথা। সো অ্যাকর্ডিং টু জাভা 8 পর্যন্ত আমার যতটুকু জানা, যে 17টা মতো মনে হয় হেডার এই তোমার প্যাকেজ ছিল। সো প্রত্যেকটা প্যাকেজের ভিতরে অনেকগুলো ক্লাস থাকে, হাজার হাজার ক্লাসও থাকে। একটা প্যাকেজের আন্ডারে অনেকগুলো ক্লাস থাকে।
ঠিক আছে। সো এই যে java.lang একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের ভিতরে এই যে স্ট্রিং একটা ক্লাস আছে এবং সিস্টেম একটা ক্লাস আছে। সো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি যে এটা ইয়ে আছে। তো এখন বলতে পারো যে ভাই এই যে স্ট্রিং এবং সিস্টেম এই ক্লাসটা java.lang প্যাকেজের ভিতরে আছে, তাহলে আমরা কেন এটাকে ইম্পোর্ট করিনি, কিন্তু ইম্পোর্ট না করা সত্ত্বেও কেন আমাদের এখানে কাজ করতেছে? সো এইটা হলো java.lang প্যাকেজ, এটা হলো জাভার ডিফল্ট প্যাকেজ, বুঝতে পারছো? এটা হলো জাভার ডিফল্ট প্যাকেজ। তো এটাকে যদি তুমি ইম্পোর্ট নাও করো তখন এটা এমনি কাজ করবে। কিন্তু আরো প্যাকেজ আছে, যেমন java.util প্যাকেজ আছে, ইম্পোর্ট java.util প্যাকেজ আছে। util প্যাকেজের আন্ডারে অনেকগুলো ক্লাস আছে। এই যে স্টার দিচ্ছি আমরা, স্টার দেওয়ার মানে কি জানো? বলতে পারো যে স্টার দেওয়ার মানে কি? মানে util এর পরে বা মানে ওই প্যাকেজের অন্তর্গত মানে যতগুলা মানে আছে মানে সবগুলাকে মানে আমি ইম্পোর্ট করে নিতে আছে। হ্যাঁ তো হ্যাঁ, সব সব ক্লাসগুলোকে ক্লাসগুলোকে আমি ইম্পোর্ট করে সব নিচ্ছি। ক্লাসগুলোকে আমি মানে ইম্পোর্ট করে নিতে আছে। ইম্পোর্ট করে নিচ্ছে, হ্যাঁ সেটাই। কিন্তু জাস্ট এটা কি রিকমেন্ডেড কোন, মানে এটা কি আসলে এফিশিয়েন্ট কোন অ্যাপ্রোচ? মনে করো যে একটা ক্লাসের ভিতরে এই ল্যাং এর ভিতরে আসলে কয়টা ক্লাস আছে আমি জানি না, সঠিক আমার খেয়াল নাই। কিন্তু মনে করো যে এর ভিতরে 100টা ক্লাস আছে, কিন্তু আমার জাস্ট লাগবে এখানে 2টা ক্লাস, কিন্তু আমি সেই 100টা ক্লাসটাই আমি এখানে ইম্পোর্ট করলাম। ইজ ইট এফিশিয়েন্ট? না ভাই, মেমোরি এটা বেশি চাই এখানে। তাহলে এটা এটা কিভাবে memory এফিশিয়েন্ট বা- করা যায়? হ্যাঁ, মেমোরির জন্য এটা একটা আনএফিশিয়েন্ট একটা কাজ। তাহলে এটা কি এফিশিয়েন্ট কিভাবে করা যায়? তাহলে আমি মানে যেই ক্লাসটা মানে ইউজ করব আমি সেই ক্লাসটাই মানে এখানে লিখবো। হ্যাঁ, যেই ক্লাসটা আমরা ইউজ করবো জাস্ট সেই ক্লাসটা লিখবো। মনে করো যে আমরা স্ট্রিং ক্লাসটা ইউজ করবো বা সিস্টেম ক্লাসটা ইউজ করবো, জাস্ট আমরা এখানে কন্ট্রোল ডি কি কাজ করে? হ্যাঁ, কন্ট্রোল ডি কাজ করে। সো এখানে মনে করো যে স্ক্যানার এই ক্লাসটা জাস্ট আমাদের এখানে 2টা ক্লাস লাগবে, আমি জাস্ট সেই 2টা ক্লাসকে ইম্পোর্ট করবো। এইগুলো বেসিক কনসেপ্ট, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। সো এটা হলো প্যাকেজের কনসেপ্ট। এখন আমরা দেখি যে এই প্যাকেজগুলো আসলে কি কি আছে। সো আমরা একটু এটাই ওপেন করি, যে কোনো একটা ফাইল ওপেন করি। এমপ্লয় কত প্রজেক্ট আছে, প্রজেক্ট অনেক করা আছে। আচ্ছা এই দেখো, এখানে দেখো আমরা নেটবিনস ওপেন করছি। দেখো নেটবিনস এর প্রথমে দেখো java.io.fileWriter বলে একটা ফাইল রাইটার একটা ক্লাস। ইনপুট আউটপুট এক্সেপশন তোমরা করেছো না? এক্সেপশন হ্যান্ডলিং, জি জি ভাই। ভাই করছি। হ্যাঁ এই এক্সেপশন একটা ক্লাস, বুঝছো না? এই এক্সেপশন ক্লাসটা কোথার ভিতরে, কোন প্যাকেজের ভিতরে আছে? java.io এই প্যাকেজের ভিতরে আছে। এই যে ডট কি জন্য লেখে, এগুলো কিভাবে কি করে, এগুলো জানবো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে। সো এখানে দেখো এই যে বিষয়টা, এখন আমরা মনে করো যে এখানে এই যে system.out.println এখানে একটা আছে। সো system.out.println এখন এটা কোন ক্লাসের আন্ডারে আছে সেটা আজ মনে করো যে প্রথমে আমরা মেইন ফাংশনের ভিতরে যাই। যে মেইন ফাংশন এটা বললাম যে স্ট্রিং একটা ক্লাস, তাই না? সো স্ট্রিং এই ক্লাসটার ভিতরে কি কি লেখা আছে এটা আমরা একটু দেখতে চাচ্ছি। সো তোমরা কি করবা, কন্ট্রোল চাপ দিবা, ঠিক আছে? কন্ট্রোল চেপে কার্সরটা জাস্ট ওইখানে নিয়ে যাবা। তো এখানে কি বলতেছে যে পাবলিক ফাইনাল ক্লাস স্ট্রিং এক্সটেন্স অবজেক্ট ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, এগুলো আছে আর কি। এখানে কি কি লেখা আছে? দ্য ক্লাস স্ট্রিং রিপ্রেজেন্ট দ্য ক্যারেক্টার স্ট্রিং অল স্ট্রিং রিটার্নস এবিসি হ্যান্ডশন। আচ্ছা যাই হোক, সো এখানে যেটা আছে দেখো, এখানে কি বলছে যে দেখা যাচ্ছে না ভাই, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন এই যে আপনার স্ক্রিনটা ভাই দেখতে পাচ্ছি না ভাই। সরি, সবাই কি দেখা দেখতে আমরা তো পাচ্ছ না? ভাই দেখতে পাচ্ছি ভাই। দেখা তো যায়। ও তাহলে সামাও তোমার নেটের প্রবলেম হতে পারে, তুমি আচ্ছা ভাই, ঠিক আছে। রিজয়েন করতে পারো, তাহলে সম্ভবত প্রবলেমটা সলভ হতে পারে। আচ্ছা এখানে দেখো স্ট্রিং, এই যে এখানে গেলে তুমি এখানে যে জাস্ট কার্সর কন্ট্রোলটা ক্লিক করে জাস্ট কার্সরটা ওখানে নিলে এখানে দেখো দেখাচ্ছে উপরে কি দেখাচ্ছে, এটা হলো java.lang প্যাকেজের ভিতরে আছে এই যে স্ট্রিং ক্লাসটা। এবং এখানে কি বলতেছে, পাবলিক ফাইনাল ক্লাস। এগুলো আমরা প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জানবো, যে কেন এখানে পাবলিক হলো, কেন ফাইনাল হলো। ফাইনাল মিন্স কি, ফাইনাল কেন ডিক্লেয়ার করা হয় এটা জানো? মানে ফাইনাল হলো ভাই, মানে ওইটার পরিবর্তন হবে না। চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, আর ফাইনাল যদি তোমার ইয়ের ক্ষেত্রে হয়, যদি কোনো ইনহেরিটেন্স এর ক্ষেত্রে হয়, তখন কি হয় জানো? এটা যখন আমরা ইনহেরিটেন্স, আমরা এটা ওপি এর ভিতরে চলে গেলাম। ভাই ওপি তে ওটাকে আমরা যদি কোনো এক্সটেন্ড ক্লাস, করা যায় না। ইয়েস, এটা এক্সটেন্সিবিলিটি এটা হারাই ফেলবে তখন। আচ্ছা যাই হোক, সো এখানে দেখো পাবলিক ফাইনাল ক্লাস স্ট্রিং একটা ক্লাস, এটাকে এক্সটেন্স করছে কাকে? অবজেক্ট ক্লাসকে। বলতে পারো যে প্রত্যেকটা ক্লাসের একটা কিন্তু হলো ডিরেক্টলি আর ইনডিরেক্টলি একটা প্যারেন্ট ক্লাস আছে। বলতে পারো সেই ক্লাসটা কি, নাম কি? ওটা অবজেক্ট ক্লাস। ইয়েস, ওই ক্লাসটার নাম হলো অবজেক্ট ক্লাস। একটা ক্লাসে আমরা মনে করো যে ক্লাস এ এক্সটেন্ডস বি, সো বি প্যারেন্ট ক্লাস কি? ক্লাস এ।
কিন্তু এই যে ফার্স্টে আমরা যে ক্লাস এটা ডিক্লেয়ার করছি, এই এরও কিন্তু একটা প্যারেন্ট ক্লাস আছে, অর্থাৎ সুপার ক্লাস, মানে এটা হলো সবচেয়ে উপরের ক্লাস, এটা হলো অবজেক্ট ক্লাস। কিন্তু সেটা আমাদের ওখানে প্রোগ্রামে ওটা দেওয়া থাকে না, কিন্তু ওটা কিন্তু ডিফল্টলি এক্সটেন্ড করে, অবজেক্ট ক্লাসকে কিন্তু এক্সটেন্ড করে। যাক, এগুলো আমরা ওপি কনসেপ্টের ভিতরে দেখবো। সো সেইখানে ইমপ্লিমেন্টস করছে কি সিরিয়ালাইজেবল, যা সেইগুলো পরবর্তীতে দেখবো। তো এখানে যদি তুমি এখন ক্লিক করো, জাস্ট ক্লিক করো, তখন দেখো এই যে স্ট্রিং ডট জাভা এই ক্লাসের ভিতরে আমাদের নিয়ে যাচ্ছে, এবং এখানের ভিতরে দেখো এই ক্লাসটা কিভাবে কাজ করে সব এখানে দেওয়া আছে। এই ফাইলটাকে তুমি এডিট করতে পারবে না, ঠিক আছে না, এই স্ট্রিং ফাইলটাকে তুমি এডিট করতে পারবে না। এই দেখো পাবলিক ফাইনাল ক্লাস স্ট্রিং, এখানে সব কিছু দেওয়া আছে, যে এখানে দেখো প্রাইভেট ফাইনাল ক্যারেক্টার ভ্যালু, সো ক্যারেক্টার টাইপ সে একটা অ্যারে নিবে, এখানে অনেক কিছু আছে। তো এই যে স্ট্রিং ক্লাস, এটা টোটাল কত লাইনের কোড আছে, এখানে প্রায় 3169 লাইনের কোড আছে। তো এখানে বিস্তারিত বলা আছে যে স্ট্রিং ক্লাসের ভিতরে কি কি হবে, যেমন তোমরা ইন্ডেক্স অফ নিয়ে কাজ করছো, ইন্ডেক্স অফ নিয়ে কাজ করছো। জি ভাই। সো ইন্ডেক্স অফ এটা কি ডিটারমাইন করে, এটা স্ট্রিং ক্লাসের ভিতরে কিন্তু একটা মেথড, এটা হলো জাস্ট একটা স্ট্রিং এর ইন্ডেক্সটা ডিটারমাইন করে। সো কিভাবে ডিটারমাইন করে দেখো, এর ভিতরে সব কোড দেওয়া আছে কিন্তু, কিভাবে একটা ইন্ডেক্স সে ডিটারমাইন করে। সো এছাড়া আরো আছে, আরো অনেক মেথড আছে, যেমন লাস্ট ইন্ডেক্স অফ একটা ক্যারেক্টারের, যে একটা স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্সটা কত, সেটা আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো, কিভাবে কাজ করতেছে এটা আছে। বিস্তারিত এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো। জাস্ট আমি এখানে দেখাই দিলাম যে একটা ক্লাসকে তুমি কিভাবে দেখতে পারো এখান থেকে, যে সেটা কোন প্যাকেজের ভিতরে আছে বা সেই ক্লাসটা কিভাবে আছে। সো এইটা গেল দেখো স্ট্রিং ক্লাস। সো অনুরূপভাবে আমরা এই যে সিস্টেম ক্লাসের ভিতরে আসতে পারি। সো সিস্টেমের এখানে যে কার্সর নিয়ে গেলাম, দেখো এটাও জাভা.lang প্যাকেজের ভিতরে আছে, এবং এটার ভিতরে যদি আমরা ঢুকি, দেখো এটা হলো পাবলিক ফাইনাল ক্লাস সিস্টেম। সো এটা একটা সিস্টেম টাইপের একটা ক্লাস। সো এর ভিতরে যা যা প্রয়োজন সেগুলো আছে, এগুলো দেখে নেব। সো এটা হলো বেসিক বিষয়গুলো। আচ্ছা, আমার মনে হয় একটু বেশি বলে ফেলতেছি আসলে, তো না ভাই ঠিক আছে। তোমাদের মানে না একটু ক্লাসে বেশি বলা হয়ে যাচ্ছে, বাট ডিটেইলসে বললে আরো ভালো লাগে। আচ্ছা যাই হোক, সো আজকে এই পর্যন্ত থাকুক। আজকের কোনো কনসেপ্ট নিয়ে মানে কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা কারোর? আজকের কোনো টপিক কেউ বোঝেনি এরকম কোনো কিছু আছে কিনা কনসেপ্ট? কি কেউ আসো যে আজকের কনসেপ্ট গুলো বোঝেনি? ভাই আমার একটা কোশ্চেন আছে। ঠিক বলো। আগের দিনের ক্লাসের উপর সেটা আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আমি যদি আলাদা আলাদা ক্লাস আলাদা আলাদা করে ফাইলে ওপেন করি, সেটা কি কোনোভাবে রান করানো সম্ভব? হ্যাঁ CMD? সম্ভব, সম্ভব, সেটা আমরা দেখাবো। এই যে এগুলো সব প্যাকেজের কনসেপ্টের ভিতরে, যদি তুমি একটা ক্লাসকে তোমরা অ্যাক্সেস মডিফায়ার করছো না, যে পাবলিক প্রাইভেট বা প্রোটেক্টেড, এগুলো করছো না? তো পাবলিকের এরিয়া কতটুকু, প্রোটেক্টেড এর এরিয়া কতটুকু, এটা দেখছি না আমরা, যে পাবলিক তোমাকে সব প্যাকেজ থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, কিন্তু প্রোটেক্টেড এটাকে কোথা থেকে অ্যাক্সেস করা যায়? ভাইয়া একই প্যাকেজের আন্ডারে থাকলে ওই ক্লাসগুলো যদি থাকে তাহলে আমি প্রোটেক্টেড মডিফায়ার ইউজ প্রাইভেট করতে পারবো। প্রাইভেট কে শুধু একটা নিজস্ব যে ক্লাসে ডিক্লেয়ার করা শুধু যে ওই ক্লাসে ক্লাসটা। থাকে সেই ক্লাসের প্রপার্টিতে আমি প্রাইভেট কে অ্যাক্সেস করতে পারবো। সো এই যে অ্যাক্সেস মডিফায়ার, এই অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আসলে তুমি যদি একটা ডিফারেন্স একটা প্যাকেজে যদি একটা ক্লাস ডিক্লেয়ার করো, তখন সেই প্যাকেজ থেকে আমরা সেই ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করতে পারবো? আইদার সেই ক্লাসটাকে আমাকে পাবলিক ডিক্লেয়ার করতে হবে অথবা প্রোটেক্টেড ডিক্লেয়ার করতে হবে, তাই না? অথবা ডিফল্ট ডিক্লেয়ার করা যায়, ডিফল্টের রেস্ট্রিকশন আছে, উইদিন দ্য প্যাকেজের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে। তো যাই হোক, সেটা আমরা প্যাকেজের কনসেপ্ট, প্যাকেজ এন্ড হলো তোমার এই যে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে যখন দেখবো, সেই পর্যন্ত যদি যাওয়ার তৌফিক হয় ইনশাআল্লাহ তখন দেখবো আর কি। যদি তার আগে শেষ হয়ে যায় তাহলে কিছু। সো এই ছিল। আর তোমাদের এই যে আজকের কোডটা আমি এখানে ইনবক্সে দিয়ে দিছি জুমের। সো কারোর যদি প্রয়োজন হয় এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারো। সো সিএমডি তে কি তোমরা করেছো বা মানে প্র্যাকটিস করেছো? মানে সিএমডি তে প্র্যাকটিস করতেই হবে এরকমটা রিকমেন্ডেড না, বাট তোমরা সিএমডি তে করলে সেটা তোমাদের জন্য আসলে বেস্ট প্র্যাকটিস হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, সো আর কি কারোর কোনো কোশ্চেন আছে?
তোমরা স্টুডেন্ট টোটাল কয়জন, কতজন? ভাই আমাদের টোটাল 70 জনের মতো প্রায় টোটাল। ম্যাক্সিমাম ক্লাস করে কতজন? 70-এর বেশি। ভাই আমাদের এরকম 40-45 জনই কন্টেন্ট রেগুলার করে। ভালো। যাই হোক, আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক। আর আমি স্যারের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ যে নেক্সট কবে ক্লাস নিতে পারবো। সম্ভবত সামনে 2-3 দিন নিতে পারবো না, আমার কিছু কাজ আছে সেজন্য। আর কবে নিতে পারি সেটা আমরা জানাবো। আর যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেটা স্যারের মাধ্যমে হোক বা যেভাবে হোক এ করলে আমি যদি জানা থাকে সেটা আমি সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।